Hello, dear students. Welcome to online English class. Medical and Varsity Admission Care পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা মেডিকেল এবং ইউনিভার্সিটি এডুকেশন টেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এটা আমাদের প্রায় প্রতি বছরই আমাদের পরীক্ষায় এটা আসে। সাধারণত এটা মিস হয় না, প্রতি বছরই বিগত 10-12 বছরের ইতিহাসে দেখা যাচ্ছে প্রতিবারেই আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 বা ততোধিক প্রশ্ন এসেছে। সো এই টপিকটা আমাদের কোনোভাবেই এড়িয়ে যাওয়া চলবে না, এবং এটার সুনির্দিষ্ট কোনো সিলেবাস নাই, তোমরা জানো। এটা আমাদের বিশাল একটা সিলেবাস। এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে যতটুকু কভার করা যায়। এটা একটা ভোকাবুলারি বেসড একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা একদম যেদিন থেকে ইংলিশ শেখা শুরু করছি সেদিন থেকে এটার উপর আমাদের প্রস্তুতি চলছে। বাট আমরা এখনো এটাতে অনেক কিছুই আমাদের অজানা আছে। তো আমি প্রথম সাজেশনটা যেটা দিব, আমরা সাধারণত প্রথমে বিগত বছরের কোশ্চেনগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে মেডিকেলের কোশ্চেনগুলো, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনগুলো, পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও সিনোনিম অ্যান্টোনিম আসে। এছাড়া অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো, কম্পিটিটিভ এক্সামগুলো আছে, ওখানেও সিনোনিম অ্যান্টোনিম মানে প্রতিনিয়ত আসছে। তো আমরা যদি অ্যাটলিস্ট বিভিন্ন পরীক্ষায় আসা যে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আছে এগুলো যদি আমরা পড়তে পারি এবং এদের প্রত্যেকটার একাধিক সিনোনিম একাধিক অ্যান্টোনিম নিয়ে যদি আমরা পড়তে পারি, তাহলে আশা করছি এখান থেকে আমাদের কমন আসবে। আমরা এটা পুরো ডিকশনারিতে আমাদের সিলেবাস, এটার জন্য সব পড়া যাবে না, সব পড়ার সময়ও নেই। সেক্ষেত্রে আমরা বলছি যে কিছু প্রিভিয়াস কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। আর পাশাপাশি আমরা এটা আলোচনা করার সময় কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি, কিভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত, কিভাবে প্র্যাকটিস করলে আমরা মানে অল্প সময়ে বেশি মনে রাখতে পারবো, সেই বিষয়ে একটু আলোচনা আমি করে দিব। খেয়াল রাখবা। এটা একটা কোশ্চেন আসছে এখানে, যদি বলা হয় মিন্স বলে, দ্যাট মিন্স সিনোনিম। হ্যাঁ, এখানে আমি 4টা অপশন দিচ্ছি এখানে। প্রথম কোশ্চেন হচ্ছে বাউন্ডি মিন্স। বাউন্ডি শব্দের অর্থটা কি? দ্যাট মিন্স এটা আমরা যেহেতু এক ওয়ার্ডেই 4টা অপশন দেওয়া আছে, একটা ওয়ার্ড করে, দ্যাট মিন্স এটা আমরা সিনোনিম হিসেবে ধরে নিতে পারি। সেক্ষেত্রে যে 4টা অপশন আছে, অথবা কখনো কোনো 5টা অপশনও থাকতে পারে, কোথাও কোনো কোনো ইউনিভার্সিটিতে 5টা কোশ্চেন 5টা অপশনও থাকে। সেক্ষেত্রে প্রথমে যেটা আমি আগের ক্লাসেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হলে আমরা মাইনাস থিওরিতে যাব। প্রয়োজন হলে আমরা মাইনাস থিওরিতে যাব, কোনটা কোনটা এই শব্দের অর্থ হবে না সেটা আমরা একটু আগে বাদ দিয়ে দিব। এরপরে যদি আর একটা অপশন বাকি থাকে ওইটার উত্তর, 2টা অপশন বাকি থাকলে ওই 2টার মধ্যে আমাদেরকে 50-50 চয়েস করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি এই বাউন্ডারি শব্দের অর্থ হচ্ছে উদারতা। তাছাড়া এটা আরেকটা অর্থ হতে পারে মানে কোনো গিফট, অথবা মানে কোনো পেমেন্ট হতে পারে। তো এখানে যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, বি নাম্বার অপশন ফ্যামিলিয়ার, সি নাম্বার হচ্ছে ডিভাইডিং লাইন, ডি নাম্বার হচ্ছে সিম্পেথি। তো আমরা এগুলো খুব পরিচিত শব্দ, এগুলোর সাথে মানে জেনারসিটি তা একটু ভিন্ন ধর্মী। এই যে আমরা বলছি প্রথমে যেটা আনসারটা হচ্ছে কি জেনারসিটি। প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ার্ডটা দিয়েছে এটার অর্থ আমি জানি, যদি এটার অর্থ না জানি তাহলে তো সমস্যা। হ্যাঁ, উত্তর এই হবে, তোমার উত্তরটা সঠিক হয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে শব্দের অর্থটা আমি জানি কিনা, প্রথমে এটা জানতে হবে। তারপরে এখানে যে 4টা অপশন দিয়েছে 4টা অপশন জানতে হবে। এই 5টা শব্দের অর্থ জানতে পারলে আমরা তো সহজে বের করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই 5টা শব্দের অর্থ আমার জানা থাকে কিনা। সবসময় আমাদের হয়তো দেখা যায় এটা অর্থ জানি, এই অপশন গুলোর মধ্যে হয়তো 2টা কিংবা 3টা অর্থ জানি, 2টা অর্থ জানি, বাকি 2টা অর্থ জানি না। তখন আমাদের কি হয়, তখন কনফিউশনটা হয়, যেহেতু আমি অর্থ জানি না তাহলে উত্তরটা করবো কিভাবে। আর অর্থ জানা তো কোনো সমস্যাই নেই। সেক্ষেত্রে ধরো তুমি এই 2টা অর্থ তোমরা ধরো আমরা এই 3টা শব্দের অর্থ জানি, তো এই 3টা অর্থের সাথে এটা না মিলে দ্যাট মিন এই 3টা কোনোটাই হবে না, তাহলে আলটিমেটলি এটা হবে। তাহলে এই জেনারেসিটির অর্থ না জানার সত্ত্বেও আমরা যদি বাকি 3টার অর্থ জানি তাহলে কিন্তু কি করতে পারি, সঠিক আনসারটা করতে পারি। এমন হইতে পারে যে তুমি যে কোনো 2টা অর্থ জানো আর 2টা অর্থ জানো না, যে 2টা জানো সেই 2টা উত্তর হবে না, ঠিক আছে, আর বাকি 2টার মধ্যে একটা চয়েস করতে হবে। তখন তোমাকে ওই 50-50 চান্স নিতে হবে, ঠিক আছে। এন্ড 50-50 চান্স নিয়ে যদি তোমার ভুল হয়, তাহলে ভুল হলে কি হবে, ধরো তোমার 1 নম্বর কাটা যাবে,
সরি 1 নম্বর না, 0.5 কাটা যাবে। আর ভুল হলে কত হবে, তোমার 1 নম্বর পেয়ে যাবে। তখন এরকম যদি আমি দুইটা 50-50 চান্স নিই, একটাও যদি হয়ে যায়, হ্যাঁ, তাও আমার লাভ। একটা হয়ে গেল কি আমার লাভ থাকে। সেজন্য অনেক সময় আমাদের এই 50-50 চান্সটা নিতে হয়। সেটা তোমরা ভালো করে জানো এবং হিসাবটা তোমাদের ভালো করে জানা আছে। ওকে, দেন আমরা পরবর্তী অপশনে চলে যাই। এখানে আমি এই শব্দের অর্থটা দিয়েছি বাউন্টি মিন্স উদারতা, আর দেন আরো কিছু সিনোনিম দিয়েছি। বাউন্টি মিন্স রিওয়ার্ড, বাউন্টি মিন্স গিফট এন্ড প্রাইজ, এগুলো বাউন্টির আরো সিনোনিম হতে পারে। আর এখানে তো একটা আছে, জেনারোসিটি একটা আছে। দেন আমরা আরেকটা ওয়ার্ডে চলে যাই। হ্যাঁ, আরেকটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, জয়েন করছো, ওকে। হ্যাঁ, একটু, হ্যাঁ, এই শব্দটা 4টা অপশন আমি উপস্থাপন করছি। দেখো তোমরা কেউ একজন কমেন্ট করো যে এটার অপশন কি হতে পারে, এটা উত্তর কি হতে পারে, একটু কমেন্ট করে দেখো। আমি তোমরা পারো কিনা আমি একটু দেখছি, কমেন্ট করো। হ্যাঁ, পারবে এটা? আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে শব্দটা দেওয়া আছে। হ্যাঁ, যে শব্দটা দেওয়া আছে এটার উচ্চারণটা হচ্ছে ব্রোশিওর। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে কি ব্রোশিওর। যেটার বাংলা একদম খাঁটি বাংলা যেটা বলে সেটা হচ্ছে ইস্তাহার। এটা মানে হচ্ছে ইস্তাহার। তবে এই ইস্তাহার বললে আমরা আবার ওই ওই বাংলাটার কি লাগবে, আবার ইস্তাহারের সিনোনিম লাগবে। ঠিক আছে স্যার, প্রশ্নের অর্থ জানি না। হ্যাঁ, এই সমস্যা হচ্ছে আমরা প্রশ্নের অর্থটাই জানি না, তখনই আমাদের সমস্যাটা হবে। ইভেন যে 4টা অপশন আছে, 4টা শব্দের অর্থ অপশনও জানি কিনা। ধরো, এগুলো মোটামুটি পরিচিত শব্দ, আমরা এগুলো অর্থ জানি। তখন কি করবা, যদি প্রশ্নের প্রশ্নের শব্দের অর্থই না জানো, তাহলে এটা সিনোনিম অ্যান্টোনিম কিভাবে বের করবা? তখন আর তো আসলে কিছু করার উপায় নাই। তো আমাদের এই জন্য কি করতে হবে, যাতে আমরা এইসব শব্দগুলোর অর্থ অ্যাটলিস্ট যেটা দেওয়া আছে এটার অর্থ যদি জানি, অপশন গুলোর মধ্যে মানে কি করে হয়তো এক বা একাধিক শব্দের অর্থ জানবা, দুইটা শব্দ হয়তো অজানা থাকতে পারে, একটা অজানা থাকতে পারে, সেক্ষেত্রে চান্স থাকে। কিন্তু এটার অর্থ যদি আমি না জানি, তাহলে কিন্তু আর কি নাই, কোনো চান্স নাই, মানে পারার কোনো চান্স নাই। এটা আন্দাজে দেওয়া মানে সুইসাইড করার মতো হবে। এটা যদি আমরা প্রশ্নের অর্থ না জানি, তাহলে কি করা যাবে না, এটা আনসার দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেক সময় আনসার দেওয়া যায়। আমি এই টেকনিকটা বলে দিই যে এটার অর্থ আমি জানি না, তোমরা অলরেডি বলছো যে এটা অর্থ জানো না, এটা না জেনেও অনেক সময় শুদ্ধ করা যায়, অনেক সময় যায়, সব সময় যায় না। যেমন এটাতে এটাতে যাবে না, এটা থেকে শুদ্ধ করা যাবে না, কারণ এখানে 4টা যে ওয়ার্ড দেওয়া আছে, 4টা একদম ভিন্ন ধর্মীয় ওয়ার্ড, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। এমনও হয়, ধরো বলা হচ্ছে এটার মানে অ্যান্টোনিম কোনটা অথবা সিনোনিম কোনটা, যে কোনটা দেওয়া থাকতে পারে। এমন হতে পারে যে এই 3টা শব্দের অর্থ প্রায় কাছাকাছি। এই ধরো সি, বি, ডি, 3টা শব্দের অর্থ প্রায় কাছাকাছি। এখন যদি মানে যেটার সাথে এটার মানে ধরো এটার অর্থ তুমি জানোই না, কিন্তু তুমি বি এর অর্থ জানো, ডি এর অর্থ জানো, সি এর অর্থ জানো। যদি এমন হয় যে বি, সি, ডি 3টার শব্দের অর্থ প্রায় একই অর্থ, তার মানে এই 3টা যদি একই অর্থ হয়, আমাদের অপশন তো উত্তর তো হবে কটা, একটা। তো একই ধর্মীয় উত্তরগুলো কখনোই উত্তর হবে না, মানে একই ধরনের অপশন গুলো কখনো উত্তর হবে না। তখন আমরা বলতে পারি কি 3টা যদি উত্তর মানে অর্থ প্রায় কাছাকাছি, তাহলে কি হবে, এটাই আমাদের উত্তর হবে। এটা হচ্ছে একদম খুব মানে রেয়ার। তো মানে 10% কোশ্চেন হয়তো এরকম থাকতে পারে, 90% কোশ্চেনে এরকম থাকবে না। আমি কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় বললো যে এটার অর্থটা কি, অথবা বিশেষ করে মানে বিপরীত শব্দটা কি। সেক্ষেত্রে দেখা যাবে যে বিপরীত শব্দ একটা দেয়া থাকবে, আর বাকি 3টা কি থাকবে, এই শব্দটা সিনোনিম দেয়া থাকবে। হ্যাঁ, অথবা বাকি 3টা কি থাকবে, প্রায় একই অর্থে 3টা মানে সিনোনিমাস ওয়ার্ড এখানে থাকবে। সেই ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি 3টা যদি প্রায় একই রকম, তাহলে এটা উত্তর তো সাধারণত অপশন, উত্তর অপশন তো একটাই থাকে। সেক্ষেত্রে এটার উত্তর এই 3টা কোনটাই হবে না, এটা হবে। এটা খুব রেয়ার কেসে আসে, এরকম আসে না তা না, এরকম আসে। আমি নিজেও অনেক সময় এরকম দেখেছি যে যে শব্দের অর্থটা দিয়েছে, যে শব্দটা দিয়েছে এই শব্দের অর্থ আমি জানি না, বাট আমি অপশন গুলা খুঁজে দেখি যে 3টা অপশন প্রায় একই মিনিং এর। তো প্রায় একই মিনিং এর যে শব্দগুলো, এগুলো কখনো উত্তর হবে না। তাহলে যেটা একটু ভিন্ন ধর্মী সেটাই উত্তর হবে। তো এটা বললাম যে সবসময় দেওয়া যাবে না, একটু খেয়াল করতে হবে এরকম যদি অপশন পাই। তাহলে এমনি এটা যে বললাম, এটার বাংলা বসির বাংলা অর্থ হচ্ছে ইস্তাহার, যেটাকে সহজ ভাষায় বলা হয় প্রচারপত্র অথবা ক্ষুদ্র পুস্তিকা, ছোট বই। মানে যেখানে কি থাকে কোনো ওই যে লিফলেট, হ্যাঁ, প্যামফ্লেট,
অথবা আমরা যেটা বলে থাকি স্মল বুক আর ম্যাগাজিন, এই টাইপের গুলোকে আমরা ব্রোশিওর বলে থাকি। ঠিক আছে, আমি অপশনটা দিচ্ছি, এখানে উত্তর দিচ্ছি কোনো পণ্যের বিবরণী সংবলিত ছোট পুস্তিকা। এখানে আমি আরো কিছু সিনোনিম দিয়েছি, এখানে বুকলেট, লিফলেট, ক্যাটালগ। এই ব্রোশিওরের সিনোনিম কি হতে পারে? একটা তো এটা আছে, উত্তর অপশনটা আমি আর রিপিট করি না, এটা তো আছে, প্যাম্পলেট তো আছে, পাশাপাশি এটা আরো সিনোনিম হতে পারে বুকলেট, আরো হতে পারে তোমার লিফলেট এবং ক্যাটালগ, এগুলো হতে পারে। ঠিক আছে, তো এই যে এখন তাহলে কি করতে হবে, যে এই সব বেশি বেশি শব্দ পড়তে হবে, এদের বাংলা অর্থ মুখস্থ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমি সবচেয়ে ভালো যে বুদ্ধিটা, যেটা আমি বলেছি যে কিভাবে আমরা শব্দের অর্থ, যে অনেক স্টুডেন্ট বলে স্যার পড়ি তো অনেক কষ্ট করে পড়ি কিন্তু মনে তো থাকে না, আজকে 10টা ওয়ার্ড কষ্ট করে মুখস্থ করলাম, 2 দিন পরে দেখি যে 5টা ভুলে গেছে আর 5টা মনে আছে। তাহলে ওই যে 5টা মনে আছে এটা তোমার, এটা তুমি গেইন করেছো, হ্যাঁ। আর যে 5টা ভুলে গেছো, এই 5টা তুমি কি করতে হবে, আবার কোনো একদিন তোমাকে এগুলো আরেকবার রিভিশন দিতে হবে। যেগুলো ভুলে যাবে ওগুলো রিভিশন দিতে হবে, যেগুলো ভুলে যাবে রিভিশন দিতে হবে, দিয়ে দিয়ে আমাদের কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে, মানে এফেক্টিভ একটা উপায় আছে, সে উপায় হচ্ছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তুমি একটা নিজে করো, তুমি নিজের বাক্য তৈরি করো, প্লিজ গিভ মি ব্রোশিওর, হ্যাঁ আমাকে একটা ব্রোশিওর দাও। তো এই ব্রোশিওর দিয়ে, যেহেতু আমি এখানে, তোমরা তোমাদের এখন মোবাইল ডিকশনারি আছে, অথবা বাসায় ইংলিশ টু ইংলিশ ডিকশনারি গুলো আছে, ইভেন তোমরা তোমাদের সবার কাছে সিনোনিম অ্যান্টোনিম বইও আছে। তো তোমরা বইগুলো খুলবে, প্রথমে ওই বিসিএস, ইউনিভার্সিটি, তারপরে ব্যাংক এক্সাম, এগুলোতে যে সিনোনিম গুলো আসছে, প্রথম টার্গেট হচ্ছে এগুলো। তো এগুলো একটা একটা করে শুরু করো, এরপরে এই শব্দগুলো দিয়ে তোমরা নিজেরাই বাক্য তৈরি করো, ছোট ছোট বাক্য। তখন বলতে পারো প্লিজ গিভ মি আ ব্রোশিওর। তোমার একটা প্রিয় বান্ধবী আছে, বান্ধবীর নামটা নাও, হ্যাঁ, যে ইসরাত প্লিজ গিভ মি আ ব্রোশিওর, আমাকে ব্রোশিওরটা দাও। তার মানে কি, তুমি বাংলা বলবা গিভ মি, ইসরাত গিভ মি বুকলেট, গিভ মি দ্য বুকলেট, গিভ মি দ্য লিফলেট, গিভ মি দ্য ক্যাটালগ, গিভ মি দ্য ব্রোশিওর, গিভ মি দ্য প্যাম্পলেট। তো তোমরা এখানে যে 5টা শব্দ পেয়েছো, হ্যাঁ, তোমরা এই 5টা দিয়ে একই বাক্যকে তোমরা কি করো, বাক্যের মধ্যে 5টা ওয়ার্ড বসিয়ে দাও না, পাশাপাশি একবার কি করো, এটাকে ছোট পুস্তিকা হিসাবে, বা যেটা কি বললাম প্রচারপত্র, হ্যাঁ, গিভ মি, এই যে বললাম বাংলা ইংলিশ মিক্স করে পড়বা, গিভ মি দা বুকলেট, অথবা গিভ মি দা কি বলে প্রচারপত্র, গিভ মি দা ছোট বই, বাংলার সাথে ইংলিশ মিক্স করে দরকার হলে কি করবা, বাক্যগুলো তৈরি করবা। তাহলে খুব মানে এফেক্টিভ ওয়েতে এটা মনে থাকে আমাদের। যদিও এই জিনিসটা একটা হাস্যকর হতে পারে, শুনতে অড লাগতে পারে, বাট এইভাবে বাংলা ইংলিশ মিক্স করে যদি তুমি বাক্য তৈরি করতে পারো ছোট ছোট করে নিজের মতো করে, মানে নিজের জীবনের সাথে, নিজের দৈনন্দিন ঘটনার সাথে মিল রেখে তোমরা যদি এভাবে বাক্য তৈরি করো, তাহলে খুব সহজেই এই শব্দের অর্থগুলো আমাদের মনে থাকে। ঠিক আছে, তো আমরা সিনোনিম যদি পড়তে পারি, তাহলে এটা কিন্তু অটোমেটিক অ্যান্টোনিমের কাজ করে, হ্যাঁ। আর অ্যান্টোনিম পড়লে এগুলো অটোমেটিক সিনোনিমের কাজ করে। ওকে, আমরা নেক্সট আরেকটা ওয়ার্ড দেখি। হ্যাঁ, বুটলেগ। হ্যাঁ, বুটলেগ মিন্স, এটাও সিনোনিম। 4টা অপশন আছে দেখো। আমি আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর গুরুত্ব দিব বেশি। আর বাকি যে 2টা অধ্যায় আছে, টপিক আছে আমরা আলোচনা করার মতো, ওগুলো আমরা অলরেডি একবার আলোচনা করেছি, তারপরেও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে ওগুলোর ব্যাপারে। কেউ কি বলতে পারবে এটা উত্তর কি হবে? বুটলেগ মিন্স, আচ্ছা আমি বুটলেগ শব্দের অর্থটা দিই, তাহলে তোমরা আনসারটা দিয়ে দিলাম। আর স্মাগল, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে মানে অন্যায় ভাবে, ইলিগেলি কোনো কিছু কি করা, পাচার করা, কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, কোনো কিছু তৈরি করা, মানে ইলিগেলি কোনো কিছু তৈরি করা, ইলিগেলি কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, ইলিগেলি কোনো কিছু মানে এক্সপোর্ট ইম্পোর্ট করা। এই দেখো একদম রিলেটেড কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই যে ডিস্ট্রিবিউট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এগুলোর সাথে কি এটা সম্পর্ক আছে, হ্যাঁ। সম্পর্কটা কিরকম, সেটা হচ্ছে এগুলোকে ইলিগেলি করাটাকে হচ্ছে কি বুটলেগ বলা হয়। বৈধভাবে করলে ডিস্ট্রিবিউট, বিতরণ করা, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি করা, বৈধভাবে, এগুলো হচ্ছে বৈধ শব্দ। কিন্তু যখন ইলিগেলি করা হবে তখন এটাকে বলা হয় বুটলেগ, তখন আর এক্সপোর্ট ইম্পোর্ট বলা যাবে না, তখন বুটলেগ। এবং এটাকে আমরা জানি স্মাগল মানে কি, মানে ইলিগেল ওয়েতে কোনো কিছু কি করা, লেনদেন করা, কোনো কিছুর আমদানি রপ্তানি করা, ব্যবসা করা, ডিস্ট্রিবিউট করা, এটাকে ইলিগেলি করাটাকে বলা হয় বুটলেগ। এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে সিনোনিম স্মাগল, যার আমরা একটা অর্থটা জানার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে মেক, ডিস্ট্রিবিউট অর সেল ইলিগেলি। এটা আমরা ইংলিশেই অর্থটা দিলাম, এটা বাংলা অর্থটা একটু অন্যরকম, হ্যাঁ, এক কথা বলা যায় না। মেক ইলিগালি মানে ইলিগালি তৈরি করা, এটাও বুটলেগ। ডিস্ট্রিবিউট ইলিগালি, এটাও বুটলেগ। সেল ইলিগালি, এটাও কি bootleg। মানে অন্যায়ভাবে, সরি, মানে কি করা,
অবৈধভাবে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, কোনো কিছু বিক্রি করা, এটাকে বলা হয় bootleg। আচ্ছা, এটা কোনো সিনোনিম আমরা পাই কিনা দেখি। এই সিনোনিম গুলো একটু অন্যরকম দেখো। এই যে প্লাজিয়ারাইজ, এটা হচ্ছে নকল করা। আমরা জানি প্লাজিয়ারিজম মানে হচ্ছে একজনের কবিতা লেখা আরেকজনকে করা, নিজের নামে চালিয়ে দেওয়া। ধরো তুমি একটা কবিতা লিখেছো, একদম নিজস্ব একটা কবিতা, তো পরবর্তীতে আমি তোমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো কবিতাটা লিখে, স্বরচিত কবিতা, পরে এই কবিতাটা পরে আমার ভালো লাগলো, আমি এই কবিতাটা কপি করে কি করে আমার ওয়ালে পেস্ট করে দিলাম। পেস্ট করার সময় তোমার নামটা আমি নিলাম না, যে তুমি এটা লিখেছো, এটার নাম তোমার নাম না নিয়ে আমার নাম দিয়ে লিখলাম, তখন হবে কি প্লাজিয়ারিজম। আর তোমার নামটা যদি, তোমার ক্রেডিটটা যদি দেই যে রিটেন বাই ইসরাত, হ্যাঁ, তখন কিন্তু এটা প্লাজিয়ারিজম হবে না। মানে তোমার কি যে মানে ক্রেডিটটা আমি এডমিট করলাম। এটা অন্য লেখা যখন আমি কোনো কাজে ব্যবহার করব, পরে যদি এটা প্রকৃত লেখককে সেটা যদি আমি উল্লেখ করে দিই, তাহলে আর এটা কি হবে না, নকল করা কিংবা প্লাজিয়ারিজম হবে না। আর অন্যের লেখাটা যদি আমি নিজের নামে চালিয়ে দিই, তখন এটা হবে কি প্লাজিয়ারিজম। ঠিক আছে, যেটা যেটা ভার্ব হচ্ছে কি প্লাজিয়ারাইজ। হ্যাঁ, মানে কোনো কিছু কি করা, তার মানে অবৈধভাবে কি করা, মানে অন্যের সম্পত্তি, অন্যের লেখা চুরি করা, এটাকে বলে প্লাজিয়ারাইজ। তারপরে রিপ্রোডিউস, পুনরায় উৎপাদন করা, লিফট, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু আবার এই বুটলেগের সিনোনিম হতে পারে। তাহলে দেখো অনেক সময় দেখা যায় একটা শব্দের মানে যে অর্থগুলা ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। ধরো তুমি প্লাজিয়ারাইজ আর স্মাগলের মধ্যে মোটামুটি কাছাকাছি মিল আছে, কিন্তু রিপ্রোডিউস, পুনরায় উৎপাদন করা, লিফট, এগুলোর সাথে কিন্তু কি নাই, স্মাগলের সম্পর্ক নাই। এটা এটা একটা ওয়ার্ডের, ইংলিশ একটা ওয়ার্ডের একাধিক অর্থ হতে পারে। এটা একটা বড় প্রবলেম, যে আমি কোথায় কখন কোনটা ব্যবহার করব। অথবা একই শব্দের একাধিক মিনিং, হ্যাঁ, একাধিক সিনোনিম, যেটা ভিন্ন ধর্মী সিনোনিম, এগুলো মনে রাখা আসলে একটু টাফ। এটা একদিনে দুই দিনে হবে না, এক মাসে দুই মাসে হবে না, এটা আমাদের সারা জীবন ব্যাপী কি এটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলো কন্টিনিউ করে দেই। দেন আমরা, আচ্ছা, সিনোনিম গুলো বাদ দিয়ে আমরা একটা অ্যান্টোনিম দিকে চলে যাই। এগুলো আমি শেয়ার করে দিব তোমাদেরকে। আহ আচ্ছা, এইটা একটু দেখে, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। হ্যাঁ, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ দ্য ডার্থ, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। এটা যদি থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। অপোজিট অফ ডার্থ, ডার্থের অপোজিট মিনিং বুঝাইতে কোন শব্দটা ব্যবহার হবে এখানে। এটা প্রথমে জানতে হবে ডার্থ শব্দের অর্থটা কি। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখবা এটার উত্তর কি হতে পারে, একটু চেষ্টা করে দেখো। ডার্থ শব্দের অর্থ জানলে এবং চারটা অপশন জানলে আমরা কিন্তু ইজিলি করতে পারবো। আচ্ছা, তাহলে উত্তর আসতেছে না। ঠিক আছে, আমরা দেখে নিই। এটার উত্তরটা হবে অ্যাবান্ডেন্স। উত্তরটা হবে কি অ্যাবান্ডেন্স। তাহলে আমি শব্দ অর্থটা জানতাম, সহজে পারতাম। কারণ হচ্ছে দেখো, ডার্থ শব্দ অর্থ হচ্ছে মানে যেটা আমরা বলে থাকি অভাব, তার মানে মানে বেশি অপ্রতুল, মানে আমাদের বলা হয় সেই হিসাবে। ল্যাক মানে হচ্ছে অভাব, পভার্টি মানে দারিদ্রতা, শর্টেজ মানে কি, মানে কি শর্টেজ। তাহলে দেখো এই আমি বলছিলাম না যে তুমি এই শব্দের অর্থটাও জানো না, এই শব্দের অর্থটাও তুমি জানো না, কিন্তু তারপরেও তোমার উত্তর সঠিক দিতে পারবা। কারণ দেখো, ল্যাক মানে অভাব, অভাব হইলে পভার্টি হয়। পভার্টি আর অভাব কখন হয়, যখন আমাদের কি থাকে, সম্পদের অভাব থাকে, শর্টেজ থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটা শব্দের অর্থ কিন্তু প্রায় কাছাকাছি, প্রায় একই ধর্মী। ঠিক আছে, তার মানে একই ধর্মী। দেখো, ল্যাক অভাব, পভার্টি দারিদ্রতা, তাও মানে অভাব, শর্টেজ তার মানে কি কোনো কিছুর অভাব। তাহলে দেখো যে অভাব অর্থে তিনটা, আমি একটু আগে বলেছিলাম যে অনেক সময় কোশ্চেন ওয়ার্ড এবং আনসার ওয়ার্ড দুটোটা অর্থ না জানা সত্ত্বেও আমরা উত্তর দিতে পারি, সঠিক করে আসতে পারি। কারণ এই এখানে যদি তোমার এমন যদি হয়, তোমরা এই ডার্ট শব্দের অর্থ জানো না, অ্যাওয়ারনেস শব্দের অর্থ জানো না, তারপরে সঠিক আনসার দিয়ে আসতে পারো যদি একটু চালাক হও, যদি বুঝতে পারো যে এই তিনটা শব্দের অর্থ প্রায় কাছাকাছি। তো কাছাকাছি আমাদের যে যে শব্দটা উত্তর হবে, এটা সাধারণত এটার কাছাকাছি আর অপশন থাকে না। যেহেতু এই তিনটা অপশন কাছাকাছি একই অর্থে প্রায়, তার মানে এই তিনটা এই শব্দের অর্থ হতে পারে না। তাহলে চতুর্থটা আমাদের কি হবে, অর্থ হবে। ঠিক আছে, তো অ্যাওয়ারনেস মানে কি প্রচুর পরিমাণে থাকা, আহ, মানে প্রাচুর্য থাকা, হ্যাঁ, যেটা আমরা বলে থাকি। তো আমি এটার ব্যাখ্যা দিয়েছি এখানে দেখো। ডার্ট মানে হচ্ছে অভাব, ঘাটতি অথবা দুর্ভিক্ষ, অভাব, ঘাটতি অথবা দুর্ভিক্ষ। দেন এটার আরো কিছু সিনোনিম দেওয়া হয়েছে, স্কারসিটি, ওয়ান্ট, হ্যাঁ, ফেমিন, ডেফিসিয়েন্সি, ফেমিন দুইবার চলে আসছে, শর্টফল অথবা পসিটি।
এই যে এই ওয়ার্ডটা আমাদের কাছে একটু অজানা কিংবা অপরিচিত থাকতে পারে অনেকের কাছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের অপশন উত্তর কি ছিল? অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স অর্থ কি? যদি অ্যান্টোনিম, তাহলে আমাদের অ্যান্টোনিমটার অর্থ দেওয়া লাগতেছে। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, আধিক্য, পর্যাপ্ত, যথেষ্ট আর কি, ঠিক আছে? এবং এই অ্যাবান্ডেন্সের কিছু সিনোনিম দিয়ে দিচ্ছে এখানে, মানে কারণ আমি এখানে অ্যাবান্ডেন্স তোমরা শিখলা, এমন হয়তো অ্যাবান্ডেন্স ছাড়া কি অন্য একটা শব্দ দিতে পারে এই জায়গায়। ধরো এই প্রশ্নটা কমন আসলো, হ্যাঁ 40তম বিশেষে আসছে তোমাদের এই প্রশ্ন দিল, কিন্তু এখানে ওরা কি করবে? অ্যাবান্ডেন্স শব্দটাকে দিবে না, ওরা এই ওয়ার্ড অপশন গুলো চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এখানে এই ল্যাগ প্রপার্টি শর্টেজের জায়গায় ওরা স্কারসিটি দিল, ফেমিন দিল, ডিফিসিয়েন্সি দিল, হ্যাঁ পভার্সিটি দিল, হ্যাঁ। তারপরে অ্যাবান্ডেন্সের জায়গায় আবার কি, ধরো প্ল্যান্টি, ওয়েলথ, লার্জ কোয়ান্টিটি, হ্যাঁ প্রফিউশন, যে এই ওয়ার্ডটা দিয়ে দিল, সাফিসিয়েন্সি, এগুলো তো পরিচিত ওয়ার্ড, হ্যাঁ প্ল্যান্টিফুল, এডিকুয়েসি, ওই এডিকুয়েট পর্যাপ্ত, এডিকুয়েসি, ঠিক আছে? তো এভাবে আমরা যখন এই অপোজিট শিখবো, অপোজিট শেখার সময় যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ তার সিনোনিম গুলা কি, আর অপোজিট ওয়ার্ড যেটা আছে তার সিনোনিম গুলা কি। কারণ ওই যে বললাম না, এই এভাবে শিখতে পারলে হবে কি, ডার্ট দিল, এখানে অ্যাবান্ডেন্স না দিয়ে এখানে যে কোনোটা দিল, তাহলে আমাদের এটা শেখাটা জরুরি। আর অনেক সময় দেখা যায় যে এই অপশন সবই ঠিক আছে, এই ডার্টের জায়গায় ওরা কি দিল? স্কারসিটি দিল, ডার্টের জায়গায় ওরা কি দিল? ডেফিসিয়েন্সি দিল। এই জন্য আমরা অপোজিট শেখার সময় এভাবে, মানে প্রশ্নের সব যে প্রশ্ন যেটা তার সিনোনিম, উত্তর যেটা তার সিনোনিম, দুটোটার সিনোনিম, একাধিক সিনোনিম শিখতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে সুবিধা। ঘুরে ফিরে দেখবা যে এই বিভিন্ন সালের যে কোশ্চেন গুলো আছে এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে, তবে ওই ওয়ার্ডের বেসিক না লাগবে না, ওয়ার্ডের বেসিক গুলো ওরা মানে হয়তো এই ডার্থের জায়গায় স্কারসিটি দিবে, ডার্থের জায়গায় কি ডেফিসিয়েন্সি দিবে, অ্যাবান্ডেন্সের জায়গায় কি প্রফিউশন দিবে, এডিকুয়েসি দিবে, এভাবে চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ। তাহলে এই জন্য আমি বলছি অ্যাটলিস্ট ওটা কভার করো। কোনটা? মেডিকেল কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন, বিসিএস কোশ্চেন, ব্যাংক কোশ্চেন, হ্যাঁ এগুলো একটু কভার করো, তাহলে মোটামুটি আশা করছি কমন পাওয়া যাবে, ঠিক আছে? আমাদের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে এগুলো একটু কভার করার চেষ্টা করো। আচ্ছা, আমরা আরেকটা অ্যান্টোনিম পড়ি, তো পরবর্তী অংশে আমরা চলে যাব। অ্যান্টোনিম এই শব্দ, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল? ফ্রুগাল শব্দের কারেক্ট অ্যান্টোনিম কোনটা? অ্যান্টোনিম বিপরীত শব্দ কোনটা? তাহলে প্রথমে আমাকে জানতে হবে ফ্রুগাল শব্দ অর্থটা কি। ফ্রুগাল শব্দের অর্থটা কি? এখানে আমি প্রথমে উত্তরটা দিয়ে দিই। ফ্রুগাল শব্দের আনসারটা হবে স্পেন্ডথ্রিফট। এটা আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। তাহলে অ্যান্টোনিম মানে কি? অমিতব্যয়ী। আমরা বাংলা যদি প্রথমে করি, মিতব্যয়ী বিপরীত কি? অমিতব্যয়ী। মানে কি? মিতব্যয়ী মানে যে পরিমাণ মতো ব্যয় করে, আর তার বিপরীত কি হবে? যে বেশি ব্যয় করে, মানে অপ্রয়োজনীয় ব্যয় করে, অমিতব্যয়ী বলে থাকি আমরা। আগে ফ্রুগালের সিনোনিম গুলো আমরা দেখিনি। ফ্রুগালের সিনোনিম গুলো দেখলে কি হবে দেখো, এমন হতে পারে এই অপশন গুলোর মধ্যে ফ্রুগালের ওরা যখন অ্যান্টোনিম বলে, অ্যান্টোনিম বলে মানে হচ্ছে এখানে কি থাকবে? ফ্রুগালের অ্যান্টোনিম থাকবে, সিনোনিমও থাকবে। তাহলে মিতব্যয়ীর ফ্রুগালের যদি আমরা অ্যান্টোনিম জানি, হ্যাঁ তাহলে আমাদেরকে এটা খুঁজতে সুবিধা হবে। থ্রিফটি, প্রুডেন্ট, ইকোনমিক্যাল, স্পেয়ারিং, পেনি ওয়াইজ, কেয়ারফুল, হ্যাঁ পার্সিমনিয়াস, হ্যাঁ স্ট্রিংগি, এগুলো হচ্ছে তোমার ফ্রুগালের সিনোনিম। তাহলে দেখো যদি এখান থেকে এই সিনোনিম গুলো যদি আমার জানা থাকে, তাহলে আমরা ইজিলি কি এটা ক্রস দিতে পারবো যে ইকোনমিক্যাল কি হবে না, ঠিক আছে? আর ফ্রুগাল যদি জানি মিতব্যয়ী, মিতব্যয়ীর সাথে এক্সট্রাঅর্ডিনারি কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আবার অথেন্টিক মানে হচ্ছে তোমার, এটা আমরা জানি অথেন্টিক মানে হচ্ছে একদম রিয়েল, যেটা আমরা বলি বাংলা কি বলে থাকে, প্রকৃত। তো এটার সাথেও কি ফ্রুগালের সম্পর্ক নাই। এই তিনটা যদি সম্পর্ক না থাকে, তাহলে আলটিমেটলি এই চতুর্থ এইটা অর্থ আমি জানি না, এই শব্দের অর্থ ধরে নাও আমি জানি না, তারপরেও কিন্তু এটা আমরা উত্তর হিসাবে দিয়ে আসতে পারবো, ঠিক আছে? এখন যে শব্দটা আমরা অ্যান্টোনিম হিসেবে আসলো উত্তরটা, এটার অর্থ কি? এটা দেখো, ওকে, এটার অর্থ হচ্ছে অপব্যয়ী অথবা অপচয়কারী। আমরা অমিতব্যয়ী বলতে পারি, অপব্যয়কারী বলতে পারি, অথবা অপচয়কারী বলতে পারি। এটার অনেকগুলা অ্যান্টোনিম এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো আসলে আমরা যদি একটু ওই গল্প আকারে পড়ি, তাহলে মনে থাকে একটু বেশি। সেটা করতে তো প্রচুর সময় লাগবে। ওকে, আরেকটা প্রশ্ন দেখো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা পড়তে হবে, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান admire them, and wise men use them.
তো এই যে বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, কন্ডেম। প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই কন্ডেমের কারেক্ট সিনোনিম কি হবে? প্রথমে চারটা অপশন পড়তো, ডিনাউন্স, লাউড, কমপ্লিমেন্ট, অ্যাক্লেম। তো এগুলোর মধ্যে প্রথমে আমাদের কি করতে হবে, এই কন্ডেম শব্দের অর্থটা জানতে হবে। এই ধরনের একটা কোশ্চেন হতে পারে। তো তোমরা একটা এই একটা সেন্টেন্স তৈরি দিলে, এখানে একটু পর্যন্ত সেন্টেন্স হচ্ছে কে জয়েন করলাম, বলা হচ্ছে ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম এন্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। এখানে এই যে এটা আন্ডারলাইন করা আছে, প্রশ্ন হতে পারে আন্ডারলাইন শব্দের অর্থ কি, সিনোনিম কি অথবা অ্যান্টোনিম কি। এই প্রশ্নটাতে আমরা সিনোনিম দিয়েছি, এমন হতে পারে এটা অ্যান্টোনিমও চাইতে পারে। এরকম বিখ্যাত কোনো উক্তি তুলে দিয়ে অথবা কোনো সেন্টেন্স তুলে দিয়ে এর মধ্যে থেকে মানে এই স্টাইলে আমাদের আসতে হবে। আমি মানে যে স্টাইলগুলোতে আসে পরীক্ষায় সবগুলো স্টাইলে টাচ করার চেষ্টা করলাম। এখানে প্রথমে কন্ডেম শব্দ অর্থ জানতে হবে, ডিনাউন্স, লাউড, কমপ্লিমেন্ট এবং ক্লেম, এই চারটা শব্দ অর্থ জানতে হবে। তাহলে আমরা কি এটা কি করতে পারি, ধারণা করতে পারি এটার সিনোনিম বা অ্যান্টোনিম কি হবে। আচ্ছা, তোমাদের অনেক সময় জুমে একটু সমস্যা করে, যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় আবার ট্রাই করবা, লিঙ্ক তো আছে, লিঙ্ক দেখে ট্রাই করবা। ওকে, তাহলে এটার অপশনটা আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, এটার উত্তরটা হবে ডিনাউন্স। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু অর্থের দিকে যাই। এই কন্ডেম শব্দের অর্থটা কি? আমরা এটা অর্থ হচ্ছে নিন্দা করা, তিরস্কার করা, শাস্তি করা, শাস্তি দেওয়া অথবা শাস্তি দেওয়া হতে পারে। নিন্দা করা কারো তো আমরা নিন্দা করা ভালো নয়। হ্যাঁ, নিন্দা করা ভালো নয়, কন্ডেম করা ভালো নয়। ওই যে বললাম বাংলায় ইংলিশে মিক্স করে বাক্য তৈরি করবা। সে আমার কন্ডেম করছে, সে আমার নিন্দা করছে, ঠিক আছে। আমি কারো কন্ডেম করি না, আমি কারো নিন্দা করি না। এভাবে যদি তোমরা একবার দুইবার দুই তিনটা সেন্টেন্সে উচ্চারণ করে পড়ো, তাহলে কন্ডেম শব্দের অর্থটা সহজেই তোমাদের মনে থাকবে। শব্দের অর্থ সহজে মনে থাকার এটা একটা কৌশল, ঠিক আছে। এটা সিনোনিম কি হতে পারে, আমরা এই কন্ডেমের সিনোনিম দিলাম, সেন্সর হতে পারে, ক্রিটিসাইজ, অ্যাটাক, ডিনাউন্স। ডিনাউন্স দুইবার আসছে, একিউজ কাকে অভিযুক্ত করা, নিন্দা করা, আক্রমণ করা, শাস্তি দেওয়া, ঠিক আছে। তাহলে আর বিপরীত দিকে দেখো, আবার দেখো এই যে লাউড প্রশংসা করা, কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটাও প্রশংসা করা, ক্লেম, এই তিনটা কিন্তু প্রায় এক কাছাকাছি অর্থ প্রকাশ করতেছে। যেহেতু কাছাকাছি অর্থ প্রকাশ করতেছে, এই একই শব্দের কি হবে না, কাছাকাছি তিনটা উত্তর দিবে না। হ্যাঁ, আর এটা ঠিক মানে এটার সিনোনিমটা হচ্ছে ডিনাউন্স। এটা মানে হচ্ছে তিরস্কার করা অথবা কারো নিন্দা করা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলা আজকে এখানে শেষ করতেছি, লাস্ট এটা দিয়ে, যে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। দেখো হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, তার মানে সুপারসিলিয়াসটাও এক ধরনের মানুষ, মানে একটা মানুষের কোয়ালিটি বলা যাবে। মানে এক ধরনের মানুষ হচ্ছে যারা সুপারসিলিয়াস, ঠিক তার বিপরীত মানে এটার বিপরীত টাইপের মানুষটা কি, তাহলে সুপারসিলিয়াস মানুষ বলতে কি বোঝায়, মানে সেটা কোন ধরনের মানুষ সেটা যেন বুঝতে পারি। ঠিক আছে, প্রশ্নটা কি, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। আপনি সুপারসিলিয়াস হচ্ছে একটা কোয়ালিটি, মানে যেটার সাথে মানুষের সাথে যায়, মানে সুপারসিলিয়াস ম্যান, ঠিক আছে। তাহলে এটা অপোজিট ম্যান, অপোজিট কোয়ালিটির মানুষটা কি হবে? অপশন থাকে অ্যাফেবল, হটি, ডিসডেইনফুল, উইকেট। তা আমি ওই একটু আগে যেটা বলেছিলাম, এই তিনটা শব্দের অর্থ প্রায় কাছাকাছি, ঠিক আছে। হটি, হটি, নটি, উইকেট, হ্যাঁ, তারপর হচ্ছে ডিসডেইনফুল মানে ঘৃণ্য, দুষ্ট, হ্যাঁ, এই অর্থে প্রায় কাছাকাছি, তিনটা প্রায় কাছাকাছি যদি আমরা অর্থ জানি আর কি। আর এই অ্যাফেবলটা হচ্ছে মানে তার ঠিক উল্টা, মানে যে অপশনগুলো আছে, একজন ব্যক্তি হটি মানে যার খুব মেজাজ গরম, উইকেট মানে মানে কি দুষ্ট, অভদ্র, ডিসডেনফুল ঘৃণ্য ব্যক্তি, হ্যাঁ। তো এই তিনটা অর্থ প্রায়, তিনটা শব্দের অর্থ প্রায় কাছাকাছি। তো যদি আমাদের তো ওয়ার্ড একটা, সুপারসিলিয়াসের কি থাকবে, একটাই সিনোনিম থাকবে, একটাই অথবা একটা অপোজিট থাকবে, ঠিক আছে। আর বাকিগুলো যদি তিনটা সেম আসে তাহলে তিনটা হবে না, আলটিমেটলি এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাখ্যাতে যাই, তাহলে ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম দেখো এটা উত্তর আমরা অ্যাফেবল হবে। দেখো সুপারসিলিয়াস শব্দের অর্থ কি, এটা হচ্ছে অবহেলাপূর্ণ, উন্নাসিক, মানে সবকিছু ঘৃণা করে এমন ব্যক্তি, মানে অবহেলাপূর্ণ ব্যক্তি যে সবকিছু অবহেলা করে, সবকিছু উদাসীন ভাবে দেখে অথবা সবকিছু ঘৃণা করে, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়, সুপারসিলিয়াস ব্যক্তি। তার বিপরীত কি হবে, অমায়িক, ভদ্র ব্যক্তি, ঠিক আছে। তাহলে এই আমরা সুপারসিলিয়াস একটা সিনোনিম দিলাম, দেখো অ্যারোগেন্ট, পম্পাস, স্কর্নফুল, প্যাট্রোনাইজিং,
ডিসেন্ডিং, এখানে কিন্তু এই যে যে অর্থ এগুলো কিন্তু সুপারসিলিয়াস এর শ্রেণী হতে পারে। হটি, উইকেট, ডিসডেনফুল, এটা তো এটা মানে তো তোমার এই যে ঘৃণ্য, মানে ঘৃণা করে এরকম। তাহলে সেক্ষেত্রে এই তিনটাই প্রায় কাছাকাছি অর্থ বাদ দিয়ে আমরা এই ভিন্ন মানে ভিন্ন ধর্মী যে শব্দটা আছে এটাইকে আমরা চয়েস করব। এটা সিনোনিম অর্থ কি দেখো দেওয়া আছে। ফেবল, এটা অর্থ হচ্ছে অমায়িক, ভদ্র অথবা সদালাপী, যে সবসময় মানুষের সাথে ভালোভাবে কথা বলে। এটার অনেকগুলো সিনোনিম আছে। প্লিজেন্ট, ফ্রেন্ডলি, সোশ্যাল, সোশিয়েবল, ইজিগোয়িং, জোভিয়াল, জেনিয়াল, হাম্বল, কার্টিয়াস অথবা বিনাইন। এই শব্দটা দেখো, এইটা একটা সুন্দর একটা শব্দ, বিনাইন। হ্যাঁ, এই শব্দটার অর্থ শেখার চেষ্টা করবা। এটাও বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এই জোভিয়াল শব্দটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো বিভিন্ন সময় কার্ডিয়া শব্দটা আছে, এগুলো সবগুলাই সিনোনিমের মধ্যে মানে ঘুরে ফিরে আসে। এখানে হয়তো এফেবল লিখছে, কোন এক জায়গায় বলছে জোভিয়ালের অর্থ কি, কোন জায়গায় বলছে বিনাইনের অর্থ কি, কোন জায়গায় বলছে কার্ডিয়াসের মানে কার্ডিয়াস মানে ভদ্র। হ্যাঁ, বিনাইন মানে কি ভদ্র অমায়িক। তো এগুলো ঘুরে ফিরে আসে। আমরা যা পড়ছি ভিতরে, এই যে অ্যারোগেন্ট, এগুলা পম্পাস, কালারফুল, স্কর্নফুল, এগুলো বিভিন্ন সময় আসে। এটা সিনোনিম, এটা শিখলে লস নাই। মানে সুপারসিলিয়াস মানে যে এটা অ্যারোগেন্ট পড়ি, অ্যারোগেন্ট মানে কি সুপারসিলিয়াস। হ্যাঁ, সুপারসিলিয়াসের সিনোনিম যদি পম্পাস হয়, পম্পাসের সিনোনিম কি হবে, সুপারসিলিয়াস হবে। এভাবে মানে এখানে আমরা এখানে কিন্তু আমরা একটা শব্দ শিখছি না। আমি হয়তো হেডলাইন একটা দিছি, 9 নম্বর একটা দিছি, হ্যাঁ, কিন্তু এখানে আমরা কিন্তু এখানে একটা না, দেখো এদিকে 4টা অপশন, এখানে কতগুলো, এখানে কতগুলো, অনেকগুলো শব্দ আমাদের শেখা হচ্ছে এখানে। তো আমরা যদি এই মানে সুপারসিলিয়াসের জন্য যদি আমরা এই সবগুলো শিখি, তাহলে আলটিমেট এখানে 10-12টা ওয়ার্ড শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি হিসাব করে দেখো, 10-12টা ওয়ার্ডের আমাদেরকে, যদিও মানে একই অর্থে অনেকগুলো শব্দ, এখানে একই অর্থে অন্য শব্দ, দুইটা ভিন্ন শব্দ, কিন্তু দুইটা ভিন্ন শব্দ শিখতে গিয়ে আমরা কিন্তু কি মানে সুপারসিলিয়াস এফেবল শিখতে গিয়ে আমরা পাশে আরো অনেকগুলো শব্দ শিখতেছি। তার মানে এখানে একটা মানে কিন্তু একটা না, এখানে আমরা এখানে 10-12টা শব্দের অর্থ কিন্তু আমাদের এখানে শেখা হচ্ছে, টাচ হচ্ছে। ঠিক আছে, যদি কখনো এসে বলে যে, কখনো বলে যে অ্যারোগেন্টের সিনোনিম কি, এই যে সুপারসিলিয়াস অথবা এর সিনোনিম কি, পম্পাস অথবা স্কর্নফুল অথবা প্যাট্রোনাইজিং। ঠিক আছে, এইভাবে আবার পম্পাসের সিনোনিম যদি বলে, তাহলে আশেপাশে গুলাই হবে। তো এইভাবে আমি বলছি কি, মানে আমরা কিন্তু অনেক জোড়া সিনোনিম শিখতে পারছি একটার মাধ্যমে। ঠিক আছে, এইভাবে যদি আমরা একটু অ্যানালাইসিস করে পড়ি, ওই আবার ছোট ছোট বাক্য তৈরি করে পড়ি। ধরো তোমার পাশে তোমার খুবই পরিচিত একজন ব্যক্তি আছে, যে কিনা এই কোয়ালিটির মানুষ। ঠিক আছে, তো তার নাম সাথে মনে মনে যোগ দিয়ে পড়ো না। হ্যাঁ, মিস্টার রহিম ইজ এ সুপারসিলিয়াস পারসন, সুপারসিলিয়াস ম্যান। আর মিস্টার রহিম হচ্ছে খুবই একটা মানে খারাপ একটা লোক, একটা অবহেলাপূর্ণ লোক। হ্যাঁ, মিস্টার রহিম একজন ঘৃণ্য একজন ব্যক্তি। হ্যাঁ, সে একজন অ্যারোগেন্ট ব্যক্তি, সুপারসিলিয়াস ব্যক্তি, অ্যারোগেন্ট ব্যক্তি। মিস্টার রহিম একজন পম্পাস ব্যক্তি, মিস্টার রহিম একজন সুপারসিলিয়াস ব্যক্তি। এভাবে পড়ো না, মানে তোমার বাস্তব জীবনের সাথে মানে রিলেট করে তুমি পড়ো। তাহলে দেখো, তুমি তোমার পাশে একজন ব্যক্তি আছে যাকে তুমি চিনো জানো, খুব খারাপ একজন ব্যক্তি, তার নামের সাথে সুপারসিলিয়াস যুক্ত করে দিলে, অমুক সুপারসিলিয়াস। তুমি এখন মনে মনে পড়লা, পরীক্ষা হলে যখন সুপারসিলিয়াস সাথে ওয়ার্ডটা দেখবা, সাথে সাথে ওই ব্যক্তির কথা মনে পড়বে, ওই ব্যক্তির কোয়ালিটিটা তোমার কাছে মনে পড়বে। অটোমেটিক তুমি আবার অপশন থেকে তোমার মনে মনে পড়ে যাবে যে সুপারসিলিয়াস বলতে আমি কি বুঝছিলাম। তাও তুমি যদি এমনি সুপারসিলিয়াস সারাদিন মুখস্থ করো, হ্যাঁ, তাহলে কিন্তু এতটা এফেক্টিভ হবে না। যতটা এফেক্টিভ কি হবে, ওই তোমার জীবনের সাথে মিল রেখে যদি তুমি কোনো একটা ব্যক্তির সাথে এটার এই গুণাবলীটা অ্যাড করে দিতে পারো। একইভাবে একজন খুব ভদ্র অমায়িক ব্যক্তি আছে, ঠিক আছে, তার নামের সাথে এফেবল ওয়ার্ডটা অ্যাড করে দাও। ঠিক আছে, যে মিস্টার রহমান ইজ এন এফেবল পারসন, মিস্টার রহমান ইজ এন এফেবল ম্যান, হিজ এফেবল কোয়ালিটিস ভেরি অ্যাট্রাকটিভ টু আস। তাহলে এফেবলের সাথে অমায়িক, ভদ্র, সদালাপী কোনো ব্যক্তির সাথে এফেবল ওয়ার্ডটা যুক্ত করে দাও, করে একটা বাক্য তৈরি করো, এবং এটা 2-1 বার পড়ো এবং তার চেহারাটা কল্পনা করো তোমার সামনে। দেখবো যে অটোমেটিক যখন এফেবল দেখবা, তখন ওই ব্যক্তির নাম মনে পড়বে, যখন ওই ব্যক্তিটাকে দেখবা, তখন কি তোমার এফেবল শব্দটাকে তোমার মনে পড়বে। এভাবে আমরা খুব সহজেই আমাদের একদম ডেইলি লাইফের যেই চলাফেরা, ওঠা বসা, ব্যবহার, আচার আচরণ, মানে যা আছে এগুলোর সাথে যদি রিলেট করে কোনো শব্দগুলোকে আমরা দিয়ে বাক্য তৈরি করতে পারি, বাক্য শুদ্ধ হওয়ার দরকার নাই, স্ট্রাকচার মেনটেন করার দরকার নাই, বাংলা ইংলিশ মিক্স করলে কোনো সমস্যা নাই। কোনো না কোনো ভাবে তোমরা কি করো, কোনো না কোনো ভাবে এই শব্দটার সাথে তোমার এই যে আহ বেচাকেনা থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়া থেকে শুরু করে, কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, করে ওইটা দিয়ে একটা বাক্য তৈরি করো। দেখবা খুব অনেকদিন তোমার কি থাকবে, এই শব্দ অর্থ মনে থাকবে। আর যেহেতু তোমাদের অপশন দেওয়া থাকে, তোমাদের এমসিকিউ মানে অপশন দেওয়া থাকবে, কোনো অপশন দেওয়া থাকলে সাথে সাথে তোমাদের এগুলো কি মনে পড়ে যাবে।
তো এই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের প্রাথমিক আলোচনা করলাম। আমি আরেকটা সেটা আমি একটু দেখাবো তোমাদেরকে, এটা আমি গ্রুপে শেয়ার করে দিব, তোমরা এই শীটটা পড়বে এবং এখান থেকে আমরা পরবর্তী পরীক্ষার যে কোশ্চেনটা পরীক্ষা হবে এই পরীক্ষাটা আমি ওই শীট থেকে নিব। হ্যাঁ, শীটটা একটু শেয়ার করছি, একটু খেয়াল করো, একটু অপেক্ষা করো, আমি শীটটা শেয়ার করছি। এটা একটা পিডিএফ ফাইল, একটু সময় লাগবে। এটা আমি ওই বিগত সালের মেডিকেল, বিসিএস, ইউনিভার্সিটির এই কোশ্চেনগুলোর একটা কালেকশন আছে আমার কাছে, একটা বই আছে, ওটা আমি আসলে টাইপ করার তো সময় নাই, রেডি করতে অনেক কষ্ট হয় এগুলা, সেজন্য আমি একটু তোমাদের পিডিএফ আকারে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে প্রিভিয়াস কোশ্চেন, এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, প্রয়োজনীয় ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ব্যাখ্যাটা ওভাবে না, সবগুলো দেওয়া হয় নাই, কিছু কিছু শব্দের অর্থ দেওয়া আছে, তোমরা একটু এভাবে পড়ো। যেমন দেখো এই যে 15 নম্বরটা কি বলছে, অ্যান্টোনি অফ রিভেঞ্জ, রিভেঞ্জ শব্দের বিপরীত শব্দটাকে, তো ওরা এখানে রিভেঞ্জের বাংলা অর্থ দিয়েছে প্রতিশোধ অথবা প্রতিহিংসা, এর বিপরীত হবে কি গ্রেস, যার অর্থ হচ্ছে কি করা, কারো শুভেচ্ছা কিংবা প্রশংসনীয় গুণ। এখানে রিভেঞ্জ মানে প্রতিশোধ, প্রতিশোধ অথবা হিংসা, মানে কোনো কেউ তোমার কখনো খারাপ করেছে, তার একটা প্রতিশোধ তুমি নিবা। তাহলে এখানে এটার সাথে ম্যাচ করছে কোনটা, দেখো এই এই রথ মানে হচ্ছে তোমার এটাও রাগ, হ্যাঁ, পেনাল্টি, জরিমানা, রিপ্রাইজাল, তাও প্রায় একই অর্থে। তাহলে এখানে ঠিক রিভেঞ্জ মানে প্রতিশোধ, প্রতিশোধ এটা তার মানে কি ক্ষমা, প্রতিশোধের ইয়া হবে কি, আমি প্রতিশোধ না নিয়ে আমি তাকে ক্ষমা করে দিব, তাকে মাফ করে দিব, এই টাইপের একটা শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে। সেই সেই হিসাবে গ্রেসটা প্রায় কাছাকাছি, এক্স্যাক্টলি না হলেও এটা কি কারো প্রশংসা করা, শুভেচ্ছা বিনিময় করা। তাহলে আমরা যেখানে প্রতিশোধের প্রশ্ন আসতেছে, তার উল্টাটা হচ্ছে প্রতিশোধ না নিয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময় করা, তার গুণের প্রশংসা করা, তাকে ক্ষমা করে দেওয়া। যাই হোক, আর এই টাইপের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সহস্টেড। এক্সহস্টেড শব্দ অর্থ কোনো নিঃশেষিত হয়ে যাওয়া, অথবা সম্পূর্ণরূপে কোনো কিছু ব্যয় করা, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, ঠিক আছে। সে অর্থে সিনোনিম মানে প্রায় কাছাকাছি অর্থে। এর সমার্থক অর্থ হবে ড্রেইনড, ড্রেইনড। আমরা জানি ড্রেন শব্দের সাথে আমাদের পরিচয় ড্রেন, আমরা একটা শব্দ হচ্ছে ব্রেন, ব্রেন ড্রেন, আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে, মেধা কি যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে মেধাগুলো অন্য দেশে চলে যাচ্ছে, তার মানে আমাদের দেশটা মেধা শূন্য হয়ে যাচ্ছে, শূন্য, যে নিঃশেষিত, সম্পূর্ণ ব্যয় হয়ে যাবে, মানে কাছাকাছি শব্দ। এই জন্য ড্রেন মানে কি হবে, এক্সস্টেড মানে ড্রেন। আবার আমরা ড্রেনে কি হয়, ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না, তো আমরা যে সোর্স থেকে পানিগুলো আসে, এই ড্রেন দিয়ে পানিগুলো কি হয়ে যায়, অন্য একটা সোর্স থেকে পড়ে যায়। তার মানে ড্রেন কি হয়, ড্রেনের কাজ হচ্ছে কোনো কিছু কি করা, মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়ার, চলে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া। সেই হিসাবে এই এক্সস্ট মানে নিঃশেষিত হওয়া। আর ড্রেনও কি করে, তার যে পানিগুলো আছে, তার উপর পানিগুলো আসে, এগুলো সে কি করে, এগুলোকে পাচার করে দেয়, নিজেকে সে নিঃশেষ করে দিয়ে অন্য কোনো সোর্সে কি করে এই পানিগুলোকে এরা কি হস্তান্তর করে দেয়। এই অর্থে প্রায় কাছাকাছি অর্থে এই শব্দের অর্থ। এইভাবে বিভিন্ন ভাবে তোমাদের কল্পনা করতে ভাবতে হবে। যাই হোক, তোমরা যেটা করবা, আমি সিনোনিমের ইয়াটা এখন শেষ করছি। এখানে যে বেশ কটা আমি পেজ দিয়েছি, তোমরা চেষ্টা করবে, যেখানে বিসিএস কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, বিসিএস, পিএসসি, ব্যাংক, আদার জবস, এগুলো একসাথে যা যা সিনোনিম অ্যান্টোনিম গুলো আসছে দেওয়া হয়েছে। তারপরে এরপর হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। এই যে প্রথমে ঢাকা ইউনিভার্সিটির, এখানে ঢাকা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে অর্থ সহ শিখবা। আর যেগুলো অর্থ দেওয়া নাই, অথবা যেগুলো অর্থ জানা তোমাদের দরকার, কিছু শব্দ অর্থরা দেয় নাই, ব্যাখ্যা দেয় নাই, সেগুলো তোমরা ডিকশনারি থেকে দেখে বের করে নিবা, ঠিক আছে। এবার নিয়ে এটা এই পুরোটা কমপ্লিট করবা। আগামীকাল রাতেই তো পরীক্ষা হবে, 9:30টার দিকে আমরা পরীক্ষা লিঙ্ক দিব, এর আগে তোমরা শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই সিনোনিম অ্যান্টোনিম আলোচনা আপাতত এখানেই শেষ। ফাইনাল কথা হচ্ছে জাস্ট বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে ওগুলাই তোমরা শেষ করো, কারণ ওগুলা করার মাধ্যমে, ওগুলো পড়ার সময় একাধিক সিনোনিম কিংবা একাধিক অ্যান্টোনিম, অ্যান্টোনিম একাধিক প্রয়োজন হয় না, অথবা সেক্ষেত্রে অ্যান্টোনিম যে শব্দটা তোমরা পাবা ওই শব্দটা সিনোনিম শিখে নেবা। ঠিক আছে, ধরো এই সোমবারের এটার কি অ্যান্টোনিম করতে বলছে, এটা অ্যান্টোনিম হচ্ছে কি ব্রাইট, ঠিক আছে। এবার তুমি এটার সিনোনিম শিখে নাও, আবার এটার সিনোনিম শিখে নাও, ঠিক আছে। তাহলে এটা সিনোনিম শেখার মাধ্যমে এবং এটা সিনোনিম শেখার মাধ্যমে আর আরো অনেকগুলো প্রশ্ন উত্তর তোমরা শেখা হয়ে যাবে। এখানে প্রশ্ন পড়তেছে একটা,
যদি তুমি শব্দের যে অর্থ দেওয়া আছে এটার সিনোনিম শিখলা, উত্তর যেটা দেওয়া আছে এটার সিনোনিম শিখলা, তাহলে আসলে আমরা শুধু এটার অর্থ মানে তুমি একটা প্রশ্ন শিখলা না, এটার জন্য 5, 6, 10টা প্রশ্ন উত্তর তোমার শিখা হয়ে যাবে। হ্যাঁ, এভাবে তোমার। আর ফাইনাল কথা হচ্ছে এগুলো অর্থ মনে করার জন্য, ঠিক আছে, এটা প্রাথমিক অর্থটা তুমি পড়লা, ডিকশনারি থেকে বের করলা, ঠিক আছে, অথবা এখানে যা আছে যে শব্দের অর্থ এখানে দেওয়া আছে সেগুলো খেয়াল করলা। এরপর তুমি কি করবে, এটা দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করবা। মানে দৈনন্দিন জীবনের একদম একদম যে কোনো বিষয় নিয়ে তোমরা শব্দের উপর ডিপেন্ড করে তোমরা কি করবা, যে কোনো বিষয়ে সম্পর্ক তৈরি করে একটা বাংলা ইংলিশ মিক্স করে, পারলে ইংলিশে করবা, না পারলে বাংলা ইংলিশ মিক্স করে করবা, বাক্য তৈরি করো। হ্যাঁ, নিজের জীবনের সাথে এটা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখো খুব সহজে কি মনে থাকবে। এবার আসো আমরা প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করব, মানে কারেকশন। এবার নেক্সট টপিক হচ্ছে কারেকশনের উপরে। আমরা কারেকশন তো অনেকগুলো টপিকের উপরে কারেকশন হয়। সবচেয়ে বেশি যেটা হয় কারেকশনের উপর প্রশ্ন, সেটা হচ্ছে প্রিপোজিশন, দেন হচ্ছে টেন্স। এই কারেকশনের মধ্যে যে কোশ্চেনগুলো আমরা দেখি, আমাদের টেন্সের বিষয়গুলো জানা থাকে এবং প্রিপোজিশনের কিছু এরর সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই কারেকশনগুলো করতে পারি। আচ্ছা, আমি তাহলে কারেকশনের ফাইলটা নিচ্ছি একটু একটু প্রথমে প্রিপারেশনটা নিয়ে আলোচনা করি। এটা লিস্ট একবার অলরেডি আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি আসলে আমরা আজকে কি পড়তে যাচ্ছি, একটু দেখি, একটু খেয়াল করো যদি। ওকে, আচ্ছা, আমি জাস্ট কারেকশন, প্রিপোজিশনের তো অনেক বিশাল আলোচনা আমরা এর আগের ক্লাসে করেছি। আজকে শুধু মানে মানে আমাদের পরীক্ষার সময় মানে প্রিপোজিশনের কিছু ভুল ব্যবহার আমাদের সামনে আসে এবং আমাদের বলা হয় যে নিচের কোনটা কারেক্ট। হ্যাঁ, তখন আমরা কি করি, ওই মানে 4টা সেন্টেন্স দেওয়া থাকে, 4টা সেন্টেন্সের মধ্যে 4 ধরনের প্রিপোজিশন দেওয়া থাকে, অথবা কখনো প্রিপোজিশন দেওয়া থাকে না। তো আমাদের কি করতে হয়, মানে প্রিপোজিশন হবে কি হবে না, হলে কোনটা হবে, এটা নিয়ে একটু কনফিউশন থাকে। সেটার জন্য আমি আজকের ক্লাসে কিছু জিনিস উপস্থাপন করেছি। আমার মনে হয় যদি তোমরা, আমি এই প্রিপারেশন নিয়ে যে কয়েকটা শীট দিব আজকে, 2টা শীট দিব, 2টা পিডিএফ ফাইল দিব, যদি এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়তে পারো, এখান থেকে পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা আছে। এগুলো একটু খুব ব্যতিক্রম, যেগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, মানে বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মানে ঘুরে ফিরে এগুলোই আসে। হ্যাঁ, আর জেনারেল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট তো আছেই, মানে বিশেষ করে ওই কারেকশনের ক্ষেত্রে এগুলো খুব বেশি আসে। এখানে আমি দেখো 12টা সেন্টেন্স দিয়েছি, এখানে প্রথমে ইনকারেক্ট করা, তোমরা যখন পড়বা, আমি এখানে ইনকারেক্ট, এই সেন্টেন্সগুলো সবগুলো ইনকারেক্ট। হ্যাঁ, সবগুলো ইনকারেক্ট সেন্টেন্স, মানে দেখে মনে হবে যে কারেক্ট, দেখে মনে হবে কি কারেক্ট, কিন্তু আসলে ইনকারেক্ট। এখানে প্রিপোজিশন মিসিং হয়েছে। আমার হেডলাইনটা দেখো, হেডলাইন হচ্ছে ওমিশন। হেডলাইন কি বলছে, ওমিশন। ওমিশন মানে যেখানে আমরা কি করি, বর্জন করি। আমরা অনেক সময় বাক্য লেখার সময়, বলার সময় এইভাবে বলি, মানে এখানে আমরা প্রিপোজিশন গুলো কি করি, ওমিট করি। হ্যাঁ, এটা বর্জন করি, কিন্তু বর্জন করা উচিত নয়। যেমন দেখো, ইউর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ। ইউর কন্ডাক্ট মানে তোমার যে আচরণ, মানে তুমি যে আচরণ করেছো তার কোনো কৈফিয়ত নাই, মানে খুব খারাপ একটা আচরণ করেছো, তুমি এটার জন্য কোনো ধরনের এক্সকিউজ তুমি দেখাইতে পারো না। ঠিক আছে, এখন এই বাক্যটা আপাতত দিচ্ছে মনে হচ্ছে সঠিক, ইউর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ। এটা আমাদের মনে রাখতে হবে, এই এডমিট শব্দের পরে অলওয়েজ এটা অফ বসাইতে হয়। কি বসাইতে হয়, প্রিপোজিশন অফ বসাইতে হয়। তাহলে সঠিক উত্তরটা কি হবে, ইউর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ। তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষার হলে কি থাকবে, এই বাক্যটাও থাকবে, এই বাক্যটাও থাকবে। পাশাপাশি অনেক সময় এডমিট টু, এডমিট অন, এডমিট অফ। হ্যাঁ, এখানে একটা থাকবে প্রিপোজিশন ছাড়া, আর বাকি 3টা থাকবে প্রিপোজিশন সহ। তার মধ্যে একটাতে অফ থাকবে আর বাকিটাতে অন্য প্রিপারেশন দেওয়া থাকবে, 4টা অপশন তোমার দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই কনফিউশনটা অনেক সময় এটাতে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর দেখো, অনেক সময় এন্ড দ্বারা 2টা ভার্ব যুক্ত থাকে। কি থাকে, 2টা ভার্ব যুক্ত থাকে। তো দুই ভার্বে অনেক সময় 2 ধরনের ভিন্ন ভিন্ন কি হয়, ভিন্ন ভিন্ন প্রিপারেশন বুঝতে পারে। যেমন দেখো, হি কেম এন্ড উইল রিটার্ন টু ঢাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বলি, সে ঢাকা থেকে এসেছিল এবং আবার ঢাকা এসে ফিরে চলে গেছে। তাহলে এই আসার সাথে একটা প্রিপারেশন হবে, যাওয়ার সাথে আরেকটা প্রিপারেশন হবে। কিন্তু এখানে অনেক সময় কি করে ওরা, হি কেম এন্ড উইল রিটার্ন টু ঢাকা এভাবে দিতে, আপাতত দৃষ্টি মনে হচ্ছে বাক্যটা কি সঠিক। কিন্তু তুমি, আমি একটু একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে রিটার্নের পরে টু আছে, কোথায় রিটার্ন করলো, ঢাকায়। কোত্থেকে আসলো, আসলো কোত্থেকে, এটা তো আসছে এখানে নাই। তাহলে বলতে আসলে আমরা জানি কিন্তু সে ঢাকা থেকে আসছে, তাই না, দেখো ঢাকা থেকে আসছে। এই থেকের জন্য আমাদের শব্দ কোথায়, এই সেন্টেন্সে থেকের জন্য কোনো শব্দ এখানে নাই। তাহলে হি কেম ফ্রম, কি কি করতে হবে, হি কেম
এসেছিল, কোথেকে এসেছিল? ঢাকা থেকে এসেছিল। তো থেকে ওর এখানে ফ্রমটা দিতে হবে এই জায়গায়। তাহলে কি হবে? হি কেম ফ্রম, সে এসেছিল কোথেকে? ফ্রম, হি কেম ফ্রম ঢাকা। দুটা বা একটা বাক্য, আর এটা হচ্ছে কি হি উইল রিটার্ন টু ঢাকা, সে ঢাকা ফিরে যাবে। দুটা বাক্য আমরা এন্ড দ্বারা যুক্ত করেছি আসলে, হ্যাঁ। সেজন্য কেম এর পরে ফ্রম, হি কেম ফ্রম ঢাকা এন্ড রিটার্ন টু ঢাকা। তো দুই বার ঢাকা ইউজ করার দরকার নাই। সেজন্য আমরা এই জায়গায় এই যে যেখানে প্রথম সেন্টেন্সে ঢাকার আমরা বাদ দিয়ে এক জায়গায় আমরা ইউজ করলাম। হি কেম ফ্রম, সে ফিরে এসেছিল, এন্ড রিটার্ন টু ঢাকা, এবং ঢাকা কি সে ফিরে গিয়েছিল। ওকে, তাহলে এইভাবে আমাদের এই দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে দেখো, ইউ ডু নট এগ্রি অ্যাবাউট, ডোন্ট এগ্রি অ্যাবাউট, বাট ডিফার ফ্রম মাই ওপিনিয়ন। দেখো এখানে এগ্রি অ্যাবাউট, মানে তুমি এগ্রি করো না, কার সাথে? আমার ওপিনিয়নের সাথে এগ্রি করো নাই, কি করছো? ডিফার করেছো, মানে ভিন্ন মত পোষণ করেছো, ঠিক আছে। তাহলে দেখো ডিফারের সাথে ঠিকই ফ্রম আছে, ডিফার ফ্রম মাই ওপিনিয়ন, মানে আমার মতের সাথে তোমার পার্থক্য হয়েছে, আমার মতের সাথে তুমি কি করো নাই? তুমি রাজি হও নাই। আমরা জানি এগ্রির পরে একটা প্রিপোজিশন বসে অলরেডি কিন্তু আছে। এই অ্যাবাউটটা কিন্তু কার জন্য? অ্যাবাউট মাই ওপিনিয়ন, এই ওপিনিয়ন অ্যাবাউট এর জন্য। কিন্তু ওই যে এগ্রির পরে রাজি হওয়া অর্থে এই এগ্রির সাথে একাধিক প্রিপোজিশন ব্যবহার হয়। একটা হচ্ছে কারো প্রস্তাবে রাজি হওয়া, হ্যাঁ, অথবা কার সাথে রাজি হওয়া, অথবা কোনো মতামতে সাথে রাজি হওয়া। তো এগ্রির সাথে তিনটা প্রিপোজিশন আছে, আমরা প্রিপোজিশন পড়েছি। যেতে যদি এগ্রি অ্যাবাউট দেওয়া আছে, তো তাহলে অনেকে মনে করবে যে অ্যাবাউটটা মনে হয় এগ্রি পড়তে অ্যাবাউট হয় না, এগ্রি টু হয়, এগ্রি অন হয়, এগ্রি উইথ হয়, তার মানে অ্যাবাউটটা মনে হয় ভুল আছে। তো অনেকে কি করে অ্যাবাউটটার পরিবর্তে কি করে, হয় এগ্রি টু বসায়, অথবা এগ্রি উইথ বসায়, অথবা এগ্রি অন বসায়, অ্যাবাউটটা কেটে দেয়। কিন্তু এখানে অ্যাবাউটটা হবে, ঠিক আছে। ইউ ডোন্ট এগ্রি টু অ্যাবাউট, এগ্রি টু রাজি হও নেই, অ্যাবাউট মাই ওপিনিয়ন বাট ডিফার ফ্রম মাই ওপিনিয়ন, ঠিক আছে। অথবা অন্য সময় এই জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে এরপরে এভাবে কি আছে, এখানে আমরা প্রথম অপশনে কি করেছি, আহ প্রথম অপশনে আমরা কিছু মানে প্রিপোজিশন মানে ওমিট করেছি, মানে বাদ দিয়েছি। যেমন দেখো, এই যে একটা খুব পরিচিত একটা বাক্য আমরা খেয়াল করি, সেটা হচ্ছে দেখো, এই যে এই আমরা বলি না 30 পৃষ্ঠা খোলো, তো টিচাররা ক্লাসরুমে আমার সঙ্গে স্টুডেন্টকে বলে, এই তোমরা 30 নম্বর পেজটা একটু খোলো তো। এটা বলে কি, প্লিজ ওপেন এট পেজ 30। দেখো ওপেন পেজ 30, মনে হচ্ছে বাঁকড়া সঠিক, এই 30 পৃষ্ঠা খোলো, 30 পৃষ্ঠা খোলো, সাথে ওপেন এট ওপেন পেজ 30। কিন্তু এখানে আমাদের জানতে হবে এই পেজের আগে অবশ্যই অ্যাড বসাইতে হবে। কি বসাইতে হবে? পেজের আগে অলওয়েজ ওপেন এস পেজ 30, ওপেন এট পেজ 15, যেটাই হোক তোমাকে ওপেনের উপর কি বসাইতে হবে? তোমাকে একটা অ্যাড বসাইতে হবে। তাহলে তোমরা এগুলো খুব সতর্কতার সাথে পড়ে নিবা, কোথায় কি প্রিপোজিশন ব্যবহার হচ্ছে, কোথায় ওমিশন হচ্ছে, খুব সতর্কতার সাথে কি পড়ে নেবা। আর একটা আমি শেয়ার করছি তোমাদের প্রিপোজিশনের উপর, এটাও খুবই দরকারি একটা ইয়া। এখানে আমরা এটা মিস ইউজ অফ প্রিপোজিশন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা দেখছো তো করছো, হ্যাঁ, তাদেরকে বলবো এগুলা মানে প্রিপারেশনের জন্য এই আগের শীটটা এবং এই শীটটা, এই দুটো শীট তোমরা একদম ভালোভাবে পড়ে ফেলবা। আমি বলছি, বিশ্বাস করো, এখান থেকে ঘুরে ফিরে মানে কারেকশনটা আসে, হ্যাঁ। কারেকশনটা প্রিপারেশনের উপর যে কারেকশনটা আসে, যে আমরা কারেকশন যদি 5টা 6টা থাকে, ওখানে দেখবো যে প্রিপারেশনের উপর একটা কারেকশন আছে, ঠিক আছে। অন্যান্য কারেকশন আছে, প্রিপারেশনের উপরে কারেকশন আসে। 4টা বাক্য তুলে দিবে, মানে চার দৌড়ের প্রিপোজিশন ব্যবহার করবে, কোনটা সঠিক এটা আমাদের জানতে হবে। খুবই কনফিউজিং, এগুলো খুবই কনফিউজিং দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করেছি, প্রথমে কি করেছি, প্রথমে ইনকারেক্ট গুলো দিয়েছি, পরে কারেক্ট গুলো দিয়েছি। দেখো, তো সে হি উইল বি হেয়ার, সে এখানে থাকবে, আফটার এ মান্থ, 1 মাস পর। মানে মনে হচ্ছে সে 1 মাস পর এখানে আসবে অথবা থাকবে, ঠিক আছে। কারণ আমাদের হচ্ছে সাধারণত 1 মাস পর, পর বললে আবার আফটার বললে একটা অন্য মেকানিজমে চলে যায়। বলতে হবে কি, সে 1 মাসের মধ্যে আসবে, ঠিক আছে। তখন আমরা সাধারণত এইসব ক্ষেত্রে আমরা আফটার না বসে আমরা ইন বসাতে হয়। কি বসাতে হয়? ইন। দেখো 3টা ক্ষেত্রে, হি উইল বি হিয়ার, সে আসবে মানে ভবিষ্যৎ। দেখো উইল বি মানে ফিউচার, দেখো উইল সে সবগুলো ফিউচার না, ভবিষ্যতে যদি কোনো ঘটনা ঘটে তখন বলতে হয় মানে 1 মাসের মধ্যে, হ্যাঁ, অথবা 1 ঘন্টার মধ্যে, অথবা কয়েক মিনিটের মধ্যে, হ্যাঁ, এই মানে মধ্যে অর্থে ইন মানে কি মধ্যে অর্থের ভিতরে। তো ভবিষ্যৎ বুঝাইলে আমরা এখানে আফটার না বলে সবসময় কি বলতে হবে? ইন বলতে হবে। কি বলতে হবে? ইন বলতে। তিনটাই এক্সাম্পল। তারপরে আবার আরেকটা হচ্ছে দেখো, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, ট্রেন ইজ রানিং ইন টাইম, ঠিক আছে। তার ট্রেন ইজ রানিং টু টাইম। একটা হচ্ছে ইন টাইম, বলছে এটা এটা রানিং আছে না,
সে রানিং অবস্থা আছে, মানে সে কি আমরা বলি না, মানে সে সময় মতো আসছে, ট্রেন সময় মতো ছাড়ছে। আসা ছাড়া এটা এক জিনিস, আর ট্রেনটা রানিং হচ্ছে এটা হচ্ছে ইন টাইম। মানে এটা এখানে আসলে ট্রেনটা দৌড়াচ্ছে, মানে যতটুক মানে ধরো চিটং থেকে যাত্রা শুরু করলো, এটা ফেনী যাবে, কুমিল্লা যাবে, তারপর উদ্দেশ্য ঢাকা। তো যে সময়ের মধ্যে ফেনী যাওয়ার কথা, সে ওই সময়ে কি ফেনীতে পৌঁছাইছে, মানে এটা ট্রেনটা চলতেছে, এবং যে সময়ে কি করার কথা, যে সময়ের মধ্যে সে একটা গন্তব্যে যাওয়ার কথা, সে ওই সময়টা মেনটেন করেই করছে, তো কেন গন্তব্যে পৌঁছে নাই। আর তার যে মানে চলার পথে, মানে যেই জায়গায় যতটুকু পর্যন্ত থাকার কথা, সে মানে ওই জায়গায় ওই পর্যন্ত, মানে ওই সময়টা মেনটেন করে কি যাচ্ছে। তখন কি বলতে হবে, ইন না বলে কি বলতে হবে, টু বলতে হবে। হ্যাঁ, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। ঠিক আছে। আর একটা খুব সুন্দর উদাহরণ, যে তোমার ঘড়িতে কয়টা বাজে, ঠিক আছে, হোয়াট ইজ হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। আমরা বলে থাকি ইন ইউর, মানে তোমার ঘড়িতে কয়টা বাজে, আসলে ইন হবে না, বাই ইউর ওয়াচ হবে। কি হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তো এটা কারেকশনে প্রিপোজিশনের এই মিসইউজ গুলা প্রায় সময় দেয়, এবং যদি আমাদের আগে থেকে জানা না থাকে তখন কনফিউশনে পড়বো। কারণ কি জানো, আমরা প্রথাগতভাবে যেটা জানি এটা হচ্ছে ইন ইউর ওয়াচ, যেটা বাংলায় করবো এই তোমার ঘড়িতে কয়টা বাজে। তোমার ঘড়িতে মানে ঘড়ির ভিতরে, ঠিক আছে, ঘড়ির মধ্যে। হ্যাঁ, তো এই অর্থে আমরা অনেক সময় ইনটাকে সঠিক মনে করি, কিন্তু কিন্তু এটা হচ্ছে তুমি যেভাবে চিন্তা করো না কেন, এটা বলতে হবে বাই ইউর ওয়াচ। কি বলতে হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এটা আমরা যুগ যুগ ধরে পড়ে আসছি, শুনে আসছি, বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ইন ইউর ওয়াচ হবে না। ঠিক আছে। তারপরে আমরা এরকম অনেকগুলো মিসইউজ দেওয়া আছে এখানে, আমি জাস্ট তোমাদেরকে এগুলো একটু বলে দিচ্ছি। কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে, কাজ কি করতে হবে, তোমাদেরকেই করতে হবে। এরপর দেখো এই উদাহরণটা দেখো, দ্য থ্রি বয়েজ ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন দেমসেলফ। দ্য থ্রি বয়েজ, হ্যাঁ, তিনজন বালক ডিভাইড দ্য ম্যাঙ্গোস, হ্যাঁ, বিটুইন টু দেমসেলফ, তাদের মধ্যে কি ম্যাঙ্গোগুলো ভাগ করে নিচ্ছে। কারণ আমরা কি জানি, দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করলে বিটুইন, দুইয়ের অধিক হইলে কি অ্যামাং, দুইয়ের অধিক হলে এখানে জি হবে, দুইয়ের অধিক হলে কি হবে, অ্যামাং হবে। যেহেতু অলরেডি ওরা তিনজন বলেই দিছে, তো তিন মানে তো দুইয়ের অধিক, তিন মানে কি তারা তিনজনের মধ্যে আমগুলো ভাগ ভাগ করেছিল। তাহলে আমরা জানি দুজনের মধ্যে ভাগ করলে হবে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে ভাগ করলে কি হবে, অ্যামাং হবে। সেজন্য আমরা বিটুইনের পরিবর্তে কিন্তু আমাদেরকে অ্যামাং দিতে হবে। এই যে এটা হচ্ছে কারেকশন, প্রিপোজিশনের ক্ষেত্রে এগুলা আমাদের কি কারেকশন হিসেবে আসে। আমি এখানে বেশ কিছু দিয়েছি, এগুলো যদি তোমরা আহ ইয়া করতে পারো, মানে পড়ে যেতে পারো, তাহলে পরীক্ষা এখান থেকে কি আসবে, কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আরেকটা দেখো, এটা এটা টেন্সের সাথে রিলেটেড, তোমরা হয়তো অলরেডি এটা পড়েছো, একটু দেখো। এই যে এটা আমরা এই সিন্স এবং ফরের যে ব্যবহারটা, কিসের সিন্স এবং ফরের ব্যবহারটা, সিন্স, হ্যাঁ, তারপর হচ্ছে সিন্স, এই ব্যবহারটা এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু পরে টেন্স বিষয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা অতীতকালে কোনো কাজ শুরু হয়ে, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে। দেখো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে কি জ্বরে ভুগছে, সিন্স 3 days, মানে 3 দিন যাবত। দেখো 3 দিন যাবত সে জ্বরে ভুগতেছে, তো এটা হলো আমরা হ্যাজ বিন সাফারিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখি। এখন সমস্যা হচ্ছে এই জায়গায়, এই সময়ের আগে 3 days, অর্থাৎ 2 months, হ্যাঁ, লাস্ট 2 months, হ্যাঁ, এই সময়গুলোর আগে আমরা কি সিন্স অথবা ফর ব্যবহার করে থাকি। ঠিক আছে, ইউ হ্যাভ নট হার্ড ফ্রম ইউ, তারপরে সিন্স এবং ফর ব্যবহার করে থাকি। এখন এই সিন্স এবং ফর ব্যবহার করার নির্দিষ্ট নিয়মটা হচ্ছে, আমরা যখন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাস্টে যখন কি থাকে, টাইম থাকে, সময়ের উল্লেখ থাকে, তখন আমরা তার আগে সিন্স অথবা ফর ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন কখন সিন্স ব্যবহার করে থাকে, কখন ফর ব্যবহার করে থাকে। প্রথম যেটা আমরা বই থেকে জানতে পারি সেটা হচ্ছে, মানে এই যে সময় যেটা উল্লেখ থাকে, সময়টা, এই সময়টা যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স হবে, যে অনির্দিষ্ট সময় হয় তাহলে কি হবে, ফর হবে। সিন্স এবং ফর মানে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন বাক্যের শেষে সময় উল্লেখ থাকে, মানে অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, মানে ওই অতীতকালটা কবে শুরু হয়েছিল, এই শুরুটা দুটো জিনিস হতে পারে, এটা হচ্ছে নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। আর এটাকে বলে ইংলিশে বলে বলে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, যে সময়টা দেয়া আছে, অনেক সময় দেখা যায় মানে একদম মানে স্টার্টিং পয়েন্টটা দেওয়া থাকে, কি থাকে, স্টার্টিং পয়েন্টটা দেওয়া থাকে, পয়েন্ট অফ টাইম, সময়টা নির্দিষ্ট করে দেওয়া থাকে, তখন তার আগে আমরা কি বসাই, সিন্স বসাই। সরি,
আরেকটা হচ্ছে আরেকটা যখন ফর বসে কখন, তখন ওই পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে না, তখন কি থাকে মানে সাম অফ টাইম। হ্যাঁ, সাম মানে যোগফল, কিসের যোগফল, সেকেন্ড, হ্যাঁ, মিনিট অথবা আওয়ারের যোগফল থাকে, ঠিক আছে, অথবা দিনের যোগফল থাকে, অথবা মাসের যোগফল থাকে, অথবা বছরের যোগফল থাকে। যখন মানে লাস্টের দিকে সময় থাকে, সময়টা তো সেকেন্ডের যোগফল, মানে যদি কয়েক মিনিট হয়, মিনিটের যোগফল ঘন্টা, তারপর ঘন্টার যোগফল এটা হচ্ছে কি দিন, দিনের যোগফল মাস, মাসের যোগফল বছর, বছরের যোগফল যুগ, যুগের যোগফল, হ্যাঁ, এভাবে শতাব্দী হতে পারে। এসব ক্ষেত্রে আমরা কি বসাবো, ফর বসাবো। আর যদি নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া থাকে, সকাল বিকাল দুপুর, হ্যাঁ, তারপরে তারিখ সাল, ঠিক আছে, মাস, হ্যাঁ, তারপরে এগুলো যদি নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ থাকে, তখন আমরা তার আগে কি বলে সিন্স বসাই। তো এগুলো আবার কি করে, এই সিন্স ফর এগুলো কিন্তু আবার সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে দেখো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 3 days, 3 দিন। কোন 3 দিন তুমি কি জানো, তুমি চিনো কোন 3 দিন? নির্দিষ্ট করে বলা হয়েছে, 3 দিনের কথা বলা হয়েছে। এটা তো কোন মাসের 3 দিন, কত সালের 3 দিন, অথবা কখন থেকে 3 দিন, কোনো কিছু মানে নির্দিষ্ট কোনো কিছু আমরা জানি না। তখন আমাদের সিন্স বসবে না, তখন বসাইতে হবে কি, ফর বসাইতে হবে। ফর যদি বললাম সময়ের যোগ্য 3 দিন, তো 3টা দিন হচ্ছে কি মানে অনেকগুলো ঘন্টার যোগফল। কিন্তু এই 3 দিনটা কবে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্টটা নাই, তা কবে জ্বর শুরু হয়েছে, মানে তা কি নাই, মানে স্টার্টিং পয়েন্টটা এখানে মানে নাই, মানে ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে তার কোনো ইঙ্গিত এখানে নাই। ইঙ্গিত শুরু সুস্পষ্ট কোনো ইঙ্গিত নাই, যার কারণে এর জন্য আমাকে ফর বসাইতে হবে, ঠিক আছে। এখানে আরো কিছু আছে, আমরা 3টা পেজ দিয়েছি, আমরা একটু পড়ে নিবা, ঠিক আছে। তো এখানে আমরা যে জেনারেল ইউজ করি, এই জেনারেল ইউজেরও কিছু ব্যাপার আছে এখানে, সময়ের আগে, স্থানের আগে, এগুলোর ব্যবহার আছে। পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের কিছু ব্যাপার এখানে আছে, ঠিক আছে। এই সবচেয়ে এটা আমি গত ক্লাসেও মানে বলেছিলাম, ঠিক আছে। যাই হোক আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের এই প্রিপারেশনের জেনারেল ইউজ গুলো যদি আমরা পড়ি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো যদি পড়ি, যেগুলো বিগত সালে বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু ওগুলো পড়ার মাধ্যমে আমাদের কারেকশনের জন্য আমরা মোটামুটি প্রস্তুত হব, ঠিক আছে। কিন্তু এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কারেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ গুলো এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমরা অনেক সময় মানে এটাকে, যেগুলো ভুলগুলোকে আমাদের সঠিক মনে হয়, মানে এটা যে ভুল সেটাই আমাদের মনে হয় না, তো এটাকে সঠিক মনে হয়, তার কারণে আমরা সঠিক অপশনটা খুঁজে পাই না। আর যেগুলো পড়বো সেগুলো তো জানবাই। এখন দেখো, এই যে আমি আর 3টা জিনিস এই অল্প কয়েকটা পড়া শেষ করে দিচ্ছি। কি রাইট বাই পেন, আমরা জানি আমরা কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, তো দিয়ে অর্থ দ্বারা অর্থ বাই বসায়, কিন্তু আমরা এই কলম দিয়ে লিখি অর্থে এই মানে আক্ষরিক অর্থে বাইটা হবে না, বলতে হবে কি আমরা উই রাইট উইথ পেন, রাইট উইথ পেন, ঠিক আছে। কি বলতে, বাই না বলে কি বলতে হবে, বাই পেন, বাই বলা যাবে না, বাই কি বলতে উইথ বলতে হবে। তারপরে আমরা কলম দিয়ে লিখি, আর আমরা অনেক সময় কলমের ভিতরে কালি ঢোকাই, ওই কালি দিয়ে, কলমে কালি দিয়ে লিখি আসলে, তখন এটা উই রাইট উইথ ইঙ্ক এটা হবে না, এগুলো কিন্তু ক্রস। কি হবে, উই রাইট ইন ইঙ্ক, হ্যাঁ, উই উই রাইট উইথ পেন, উই রাইট ইন ইঙ্ক, ঠিক আছে। উই রাইট ইন পেপার, আমরা পেপারে লিখি, পেপারে উপরে লিখি না, উপরে লেগে অবস্থায় আমরা উপরে অন বলি, হ্যাঁ, তাহলে উই রাইট অন পেপার। তাহলে দেখো রাইটের উপরে বাই হচ্ছে, রাইটের উপরে উইথ হচ্ছে, রাইটের উপরে ইন হচ্ছে, ঠিক আছে, এগুলোর অর্থ ভিন্ন হচ্ছে এবং ইনস্ট্রুমেন্টও ভিন্ন হচ্ছে। যদি কলম দিয়ে লেখো, যদি কলম দিয়ে করো তাহলে বাই পেন, সরি, কলম দিয়ে করলে বলতে উইথ পেন, কালি দিয়ে, কালি পিছনে রাইটের পিছনে কালি থাকলে লাগবে ইন, ইন ইঙ্ক। আর যদি পেপার থাকে মানে তুমি কিসের উপর লিখছো, হচ্ছে কি দিয়ে লিখছো, হ্যাঁ, কোথায় লিখছো, এগুলোর উপর ডিপেন্ড করে এই 3টা, হ্যাঁ, এগুলো একটু ভালো করে খেয়াল করো, ভুল হয় আমাদের বেশি। উইথ পেন, ইন ইঙ্ক, ইন ইন, হ্যাঁ, অন পেপার, পেপার উপর লেখে, ঠিক আছে। তো এই অর্থে আমাদের কিভাবে করতে হবে, এই অর্থে আমাদের এভাবে খেয়াল করতে হবে, মানে পেপার দিয়ে লিখলে কি হবে উইথ, ইঙ্ক দিয়ে লিখলে কি হবে রাইট ইন, আর পেপারের উপর লিখলে কি হবে রাইট অন, রাইট অন পেপার, উই রাইট অন পেপার, আমরা পেপার উপর লিখি, ওই উপরে লাগালাগি অবস্থায় আমরা কি হয়, অন হয়, ঠিক আছে। এভাবে স্যার আমাদের কি করতে হবে, এই শীটটা প্রিপারেশনের, এই 2টা শীট আমি বেশি দিলাম না, এই 2টার মধ্যে যা যা আছে এগুলো শিখতে পারলে তোমরা কারেকশনের জন্য মোটামুটি ভালোভাবে প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আসো, আমাদের লাস্ট পোর্শনটা ছিল একটু টেন্স নিয়ে আলোচনা, ঠিক আছে। টেন্সের উপরে কি হয়, টেন্সের উপরে আমাদের কিছু কারেকশন আসে, ওরা লক্ষণ দেয় এক ধরনের টেন্সের,
হ্যাঁ, অপশন দেয় আরেক ধরনের টেন্স। আমি একটু একটা ফাইল শেয়ার করি তোমাদের কাছে, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি টেন্সের কিছু টেকনিক টেকনিক আলোচনা করি, তারপর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আর আমরা 12-13 মিনিট নিব ক্লাসটা। দেখো, আমরা টেন্স নিয়ে আমরা সবাই জানি, আমরা টেন্স সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, আর এটা বিশেষভাবে ডিসকাস করার তেমন কিছু নাই। ফার্স্ট আমি কয়েকটা টেকনিক্যাল পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলোর উপর কোশ্চেন গুলো আসে আর কি। যে টেকনিক্যাল পয়েন্টগুলোর উপর ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আসে এবং যেগুলো জানলে আমাদের মানে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আমরা এই একদম শুরু থেকে প্রেজেন্টেশন 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাকে শেয়ারটাই দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, আমি আবার শেয়ার করি। হ্যাঁ, যখন দেখতে পাচ্ছ, আচ্ছা আসো। তাহলে এই যে আমরা বলছি আমরা টেন্সের ডিটেলসে যাব না, এটা তোমরা মোটামুটি পারো। তাহলে আমি কয়েকটা লক্ষণের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো মানে কোন টেন্স হবে? অনেক সময় একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন ধরনের টেন্স। হ্যাঁ, অথবা বলবো যে নিচের 4টা সেন্টেন্স দিবে, নিচের কোন সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিচের কোন সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিচের কোন সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 4টা বাক্য দিবে, 4টা বাক্য দিয়ে কি করতে হবে? আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বের করে নিতে হবে, খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে? তো এটার জন্য কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে যেগুলো আমরা স্ট্রাকচার জানলে তো আমরা জানি, মডার্ন স্ট্রাকচার যদি আমরা পারি তাহলে মোটামুটি আমরা কি করতে পারবো? বের করতে পারবো। অনেক সময় যেহেতু আমাদের খুব দ্রুত করতে হয়, ঠিক আছে, একটা কোশ্চেনের জন্য আমাদের 30 থেকে 33 সেকেন্ড সময় থাকে, সেক্ষেত্রে ওই নিয়মগুলো টেকনিক গুলো জানা থাকলে আমরা জাস্ট চট করে টেকনিকটা দেখে আমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা করে দিতে পারবো। যদি আমি স্ট্রাকচার দেখতে যাই তাহলে 4টা সেন্টেন্সের স্ট্রাকচার মিলাইতে হবে, তো মিলাইতে মিলাইতে আমাদের 1 মিনিট চলে যাবে। সমস্যা তো মানে মানে উত্তর খুঁজে পাওয়া না, সমস্যা হচ্ছে তোমরা একটু সময় পাইলে ধীরে ধীরে চিন্তা করলে আমরা ঠিক উত্তর খুঁজে পেতাম। এটা আমাদেরকে তো কি করতে হবে, মানে আধা সেকেন্ডের মধ্যেই উত্তরটা খুঁজে বের করতে হবে, একটু তাড়াহুড়া থাকে, এই জন্য আমাদের কি মানে একটু মানে অল্পর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে, সেই জিনিসটা হচ্ছে এটা। দেখো, প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের লক্ষণগুলো এগুলো একটু খেয়াল করবো। আমি এই সবগুলো শীট তোমাদের গ্রুপে শেয়ার করে দিব, তোমরা এগুলো একটু পড়বে এবং আগামী ক্লাসে কিন্তু এই শীটগুলোর উপরে পরীক্ষা হবে। তাহলে দেখো, এই যে এখানে একটা বক্স আছে, কি বলছে, অনেকগুলো শব্দ দেওয়া আছে, যে কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখতে পাও তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? দেখো, অলওয়েজ, অফেন, হাউ অফেন, ভেরি অফেন, নেভার, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, এভরি প্লাস টাইম, হ্যাঁ মানে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, তারপর সামটাইমস, অন মানডেজ, টুয়াইস, ইন সামার। অন মানডেজ মানে যে কোনো সপ্তাহের যে কোনো নাম বললে হবে। অন সামার মানে, ইন সামার মানে কি, যে কোনো, মানে একটা এক্সাম্পল দিয়েছে, তার মানে সিজনের যে কোনো সিজন থাকলেই হবে। এগুলো যদি কি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা চট করে বুঝে ফেলবো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি প্রশ্ন আসে যে নিচের কোন বাক্যটি সঠিক, ওখানে দেখবো যে ওরা এই ওয়ার্ড গুলো ইউজ করছে, কিন্তু মানে ভার্বের গ্রুপ দিয়েছে ভিন্ন রকম, হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছে, অথবা পাস্ট ইনডিফিনিট দিয়ে দিয়েছে, অথবা ফিউচার টেন্স দিয়ে দিয়েছে। তাহলে এরকম কারেকশনও আসে যে তোমার চিহ্ন দিবে এগুলা, কিন্তু 3টা টেন্স দিবে, ভিন্ন ভিন্ন টেন্স, 4 ধরনের টেন্স দিবে। আমার যদি জানা থাকে যে এগুলোর মধ্যে যেটাই যে কোনোটা থাকলেই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে যে 4টা অপশন দিয়েছে ওখান থেকে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটাকে আমরা চয়েস করতে হবে। এই ধরনের কি থাকবে আমাদের এক ধরনের কারেকশন থাকে। আর এক ধরনের হচ্ছে মানে বলবো নিচের কোন সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে কি, স্ট্রাকচার দেখে তো বুঝতে পারবোই, পাশাপাশি লক্ষণগুলো দেখেও কি বুঝতে পারবো। এভাবে টেন্সের উপর কারেকশনটা আসে, ঠিক আছে? দেন আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি, আমি এক্সাম্পলে যাচ্ছি না, তোমরা আমি শীটগুলো দিব, তো তোমরা এগুলা দেখে দেখে একটু করে নিবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় আছে, বর্তমানে কোনো কাজ চলতেছে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে থাকি। এটাকে বোঝার কিছু উপায় আছে, হ্যাঁ বোঝার কিছু উপায় আছে, একটু তাকাও তোমরা এই বক্সটার দিকে দেখো। কোন সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, হ্যাঁ তাহলে এই জিনিসগুলো একটু একটু বাদ দাও। এখানে আমরা যেটা হচ্ছে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, আর হচ্ছে ডে বাই ডে, তোমরা এগুলো একটু লিখে রাখো এই জায়গায় নাই। ডে বাই ডে, হ্যাঁ ডে বাই ডে থাকলেও কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা কি আছে, গ্রাজুয়ালি, রাইট, হ্যাঁ গ্রাজুয়ালি একটা ওয়ার্ড আছে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। এই শব্দগুলো থাকে, এই 3টা অপশন এখান থেকে, নাও থাকে, এট দিস মোমেন্ট থাকে, এট দিস টাইম থাকে, এট প্রেজেন্ট থাকবে, ডে বাই ডে থাকবে, তারপর গ্রাজুয়ালি থাকবে।
এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা খুব সহজে ধরে নিতে পারবো কি এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্টের পরে বিভার বসবে, মানে এমিজার বসবে, তার ভার্বের সাথে আইএনজি হবে। তখন আমরা এভাবে কন্টিনিউয়াস, এটা হচ্ছে চিনার উপায়, এটা হচ্ছে চিনার উপায়গুলো আমরা যদি মনে রাখি, পাশাপাশি স্ট্রাকচার যদি মনে রাখি, দুটার কম্বিনেশনে আমরা খুব সহজেই কারেকশনটা করতে পারবো। আর এই জিনিসটা মনে রাখতে হবে, এগুলো যদি আমাদেরকে বিভ্রান্ত করবে ওরা, সেটা হচ্ছে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কি হয় না কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। এমনি আইএনজি ব্যবহার হতে পারে এদের সাথে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স অর্থে এদের ব্যবহার হয় না। হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখো লাইকিং, ফিলিং, হ্যাঁ, থিঙ্কিং, হ্যাঁ, তারপর উইশিং, এগুলো আইএনজি ব্যবহার করি। দেখো আইএনজি বসানো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। আইএনজি যুক্ত করা মানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস টেন্স কি করতে, আগে বিভার্ব থাকতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হইতে হবে। এই বিভার্বের পরে আইএনজি হওয়া মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বিভার্ব নাই, শুধু ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্স না। এটা হয় জিরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল, দুইটা ভিন্ন বিষয় আছে। কন্টিনিউয়াস টেন্স হইতে হলে অবশ্যই ভার্বের সাথে আইএনজির আগে অবশ্যই বিভার্ব থাকতে হবে। এই যে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। সি, হিয়ার, স্মেল, নোটিস। বিশেষ করে আমি এক কথাই বলি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলো হয়, মানে আমার চোখ, নাক, কান, জিহ্বা, হ্যাঁ, তারপরে টাচ, স্পর্শ আর কি, এগুলো দিয়ে যে কাজগুলো হয় সাধারণত, হ্যাঁ, এই কাজগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তুমি যদি একটু ভালো করে ওয়ার্ডগুলো যদি খেয়াল করো, এই সবগুলো আমাদের পঞ্চেন্দ্রিয়ের কোনো না কোনোটা দিয়ে হচ্ছে। সি চোখ দিয়ে হচ্ছে, হিয়ার কান দিয়ে হচ্ছে, স্মেল জিহ্বা দিয়ে হচ্ছে, নোটিস লক্ষ্য করা, এটাও কি আমাদের ওই যে এটা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা হচ্ছে। রিকগনাইজ চিনতে পারা, এপিয়ার, হ্যাঁ, তারপর লুক তাকানো, সিম মনে করা, ওয়ান চাওয়া, উইশ, হ্যাঁ, ইচ্ছা পোষণ করা, ডিজায়ার প্রত্যাশা, ফিল মানে ফিল করা, উপলব্ধি করা, লাইক পছন্দ করা, এটা মনের ব্যাপার। দেখো লাভ মনের ব্যাপার, হেট মনের ব্যাপার, থিঙ্ক মানে আমাদের ব্রেন, এটা আমরা আমরা কি বলি। এই যে দেখো তুমি হিসাব করলে দেখো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলো হয়, ঠিক আছে, সেগুলোই মানে ওইসব ভার্ব, যে ভার্বগুলো কি কন্টিনিউয়াস ফর্ম ব্যবহৃত হয় না। তাহলে যদি বল নিচের কোন বাক্যটি সঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখা যাবে ওখানে সাবজেক্ট প্লাস বিভার প্লাস, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি, একদম সুন্দর মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করছে 4টা সেন্টেন্সে। তাহলে সঠিকটা কোনটা হবে? তখন দেখবা খেয়াল করা যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই বাক্য ওয়ার্ডগুলো আছে এগুলো দ্বারা যদি কোনো কন্টিনিউয়াস ফর্ম, ওরা কি এগুলাকে ব্যবহার করে কি লিখবে, এই স্ট্রাকচারটা ফলো করবে। তাহলে এগুলোর মধ্যে যদি কোনো একটা ভার্ব থাকে তাহলে এটাকে ক্রস দিতে হবে, এবার ক্রস দিয়ে দিয়ে কি তিনটাকে ক্রস দিতে হবে, ঠিক আছে, যে এগুলোর কি কন্টিনিউয়াস ফর্ম হয় না। কিন্তু ওরা ওই নিচের কারেকশনের জন্য ওরা কি একটা সঠিক দিবে আর বাকি তিনটাই এখান থেকে তিনটা শব্দ দিয়ে কি করবে, এই স্ট্রাকচারটা দিবে। তোমাদের মনে রাখতে হবে এই শব্দের কি হয় না, কন্টিনিউয়াস স্ট্রাকচার কখনোই হয় না। তখন এদেরকে ক্রস দিয়ে আমাদের বাকিটাকে ধরে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের কারেকশনের বিষয়টা আসতেছে। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি এরকম বলে নিচের কোন বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, তখন এই চারটার মধ্যে তোমাকে বেছে নিতে হবে। দুইটা আবারও বলছি, এখানে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাভেজ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, একদম সহজ হিসাব। হ্যাভেজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভেজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার খেয়াল করতে হবে হ্যাভেজ গুলো ঠিকভাবে বসাইছে কিনা, কার সাথে হ্যাভ বসে কার সাথে হ্যাজ বসে, ওইটাও খেয়াল করতে হবে। যেহেতু কারেকশনে একাধিক ভুলও থাকতে পারে। দেখা যাচ্ছে ওরা ভার্ব দিছে কি হ্যাজ রিটেন, তাহলে হ্যাজ এবং রিটেন তো প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু সাবজেক্ট দিছে আই সাথে হ্যাজ হয় না, তখন ওই হিসাবে কি আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হিসাব করে ওইটা আবার ভুলে গেছে। পাশাপাশি টেন্স হতো ঠিক আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি করে দিচ্ছে, ওইটাকে মানে সঠিক হতে বাধা দিচ্ছে। যাই হোক, এখন প্রেজেন্ট পারফেক্ট চিনার কিছু বুদ্ধি আছে, উপায় আছে, হ্যাঁ, সেটা একটু দেখে নি। স্ট্রাকচার তো জানাই আছে। এই যে এটা কিছু অ্যাডভার্ব অথবা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেগুলো কোনো সেন্টেন্স থাকলে বুঝে নেবে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, হ্যাঁ, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেমন সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। যখনই বলা হবে নিজের কোন সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুঁজে বের করো, তখন কি করবা, যেই বাক্যগুলোতে এগুলো থাকবে পাশাপাশি ওই স্ট্রাকচারটাও মেনটেন হবে। দেখো এগুলো থাকবেই সাধারণত, এগুলো থাকলেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট লিখতে হয়। কিন্তু যদি আমার কারেকশনে থাকবে, এমন হতে পারে যে ওরা জাস্ট নাও দিছে, হ্যাঁ, দুটো বাক্যের মধ্যে জাস্ট নাও দিছে কিন্তু একটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছে
আর আছে পাস্ট ইনডিফিনিট ইউজ করছে, তাহলে যেটাতে জাস্ট নাও ইউজ করে অন্য টেন্স ইউজ করছে সেটা তো ভুল। তো জাস্ট নাও ইউজ করলে কি হতো, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ইউজ করতে হবে, কোনো টেন্সে ইউজ করলে কি ভুল হয়ে যাবে। ওরা অনেক সময় এরকমও করে, মানে এদেরকে এই সবগুলো চিহ্ন ব্যবহার করবে, ঠিক আছে, কিন্তু চিহ্ন ব্যবহার করবে প্রেজেন্ট পারফেক্টের, কিন্তু বাক্য দিয়ে দিবে কি মানে অন্য টেন্সের। সেক্ষেত্রে আমাকে দুইটার সমন্বয় লাগবে, এই চিহ্নগুলোকেও খেয়াল করতে হবে, পাশাপাশি স্ট্রাকচার গুলোকে খেয়াল করতে হবে। এই চিহ্নগুলো তো দিছে, চিহ্নগুলো দেওয়ার পরে এই চিহ্নগুলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার চিহ্ন, এবং এরপরে এই চারটা বাক্য কোনটা কি করেছে প্রেজেন্ট পারফেক্টকে স্ট্রাকচারকে ফলো করেছে, সেটাই কি আমাদের উত্তর হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা সমন্বয় আমাদের করতে হবে। ঠিক আছে, তারপর যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও চিনার উপায় আছে, আমরা একটু আগে ডিসকাস করেছিলাম। আমি এটাকে এভাবে বলি, যেসব সেন্টেন্সের শেষে সময়ের উল্লেখ থাকে, যেসব সেন্টেন্সের শেষে কি থাকে দেখো, আমি এভাবে বলে থাকি, যেসব সেন্টেন্সের শেষে কি থাকে সময়ের উল্লেখ থাকে এবং তার আগে সিন্স অথবা ফোর থাকে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংখ্যার দিকে যদি না যায় আর কি। হ্যাঁ, যেসব সেন্টেন্সের শেষে কি থাকে সময়ের উল্লেখ থাকে এবং সময়ের আগে সিন্স অথবা কি থাকে ফর থাকে। ফর আছে না, দেখো এই যে দেখো সময়ের উল্লেখ আছে, তারপর ফর আছে, দেখো এই সময়ের উল্লেখ 30 মিনিট, সময়ের উল্লেখ কি ব্রেকফাস্ট, হ্যাঁ এটা মানে ব্রেকফাস্টের সময় আর কি, মর্নিং সময়ের উল্লেখ আছে। তো দেখো সময়ের উল্লেখ আছে এবং তার আগে দেখো ফরও আছে অথবা সিন্সও আছে। তাহলে যেসব সেন্টেন্সের শেষে সময় উল্লেখ থাকে এবং সময়ের আগে ফর এবং সিন্স থাকে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে এখানে আমাদের কারেকশনে কি আসতে পারে, ওরা প্রথম যেটা হবে সময় দিবে নির্দিষ্ট, কিন্তু চিহ্নটা দিবে কি ধরো অনির্দিষ্ট, ফর মর্নিং দিল, আর এই ফরের জায়গায় সিন্স, হ্যাঁ 30 মিনিট দিল, যেটা আমরা একটু আগে মানে প্রিপোজিশনের ব্যবহার হিসেবে পড়ে আসছি। তাহলে যখন ধরো সময় আছে, সময়ের যোগফল যদি দিছে সিন্স, তাহলে এটা উত্তর, মানে সিন্সের ব্যবহারটা ভুল। আর এখানে দিকে নির্দিষ্ট সময় দিছে, হ্যাঁ কি দিছে নির্দিষ্ট সময় দিছে, তার আগে দিল কি ফর, তাহলে এটাও কি আমাদের ভুল। তাহলে এই এই ভুলটা আমাদের কি আসতে পারে, এই টেন্সের কারেকশনের ভিতরে আসতে পারে। পাশাপাশি দেখো এমন হতে পারে ওরা ফর 30 মিনিট ঠিকই ফরের ব্যবহার ঠিকই করেছে, কিন্তু এখানে টেন্সটা ঠিক রাখে নাই। টেন্স কি, ওরা হয়তো হি হ্যাজ প্লেড ফুটবল, এমন তো হি হ্যাজ প্লেড ফুটবল ফর 30 মিনিট, তারা কি করলো এদিকে 30 মিনিট বলছে কিন্তু ওদিকে টেন্স দিল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হবে হবে না, ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে। এই দুই ধরনের ভুল দিতে পারে, এটা হচ্ছে মানে ফরের জায়গায় সিন, সিনের জায়গায় ফর দিতে পারে, আবার ওই ফর সিন যেটাই দিক তারা কি করতে পারে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না দিয়ে অন্য কোনো টেন্স দিয়ে দিতে পারে। ঠিক আছে, অথবা এই সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট নাও ঠিক নাও থাকতে পারে। তাহলে কয়েকটা জায়গায় তোমাকে নজর রাখতে হবে। হ্যাঁ, নজর রাখলে একটা না একটা জায়গায় কি হবে, ভুলটা খুঁজে পাবো এবং সেটা আমরা কি মানে ভুলটা খুঁজতে, কারেকশনটা আমরা এইভাবে আমরা কি করতে পারি। ঠিক আছে, ওকে দেন আমরা পরবর্তী আরেকটা টেন্সে চলে যাই। সবগুলো টেন্স তো চেনার উপায় নাই। নেক্সট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা চেনার উপায় আছে, এটা চেনার কি উপায় আছে, সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি কিছু অ্যাডভার্ব থাকে, যেমন দেখো ইয়েস্টারডে, হ্যাঁ লাস্ট প্লাস টাইম, মানে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো থাকে, এগো থাকে, তারপর ফর এ হোয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ উইশ, লং, সিন্স, ওয়ান্স, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে অবশ্যই পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্টের পরে কি থাকবে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে ওই একইভাবে তোমরা, আমি তখন যা বলে আসছি, তোমরা ওই স্ট্রাকচারটাও তাকাইতে হবে, লক্ষণগুলোর দিকেও তাকাইতে হবে, মানে ক্লু, ওই যে ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগো, হ্যাঁ ওয়ান্স, সিন্স, লং সিন্স, উইশ, হ্যাঁ এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ওই যে প্রথমে এগুলো আসে কিনা দেখবা, আর এগুলো থাকলে এগুলোর সাথে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাট আছে নাকি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট করে দিছে নাকি পাস্ট কন্টিনিউয়াস করে দিছে, ওগুলো খেয়াল করে কি করতে হবে, চারটা থেকে ওই যেটা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারকেও ফলো করছে পর লক্ষণগুলো আছে, ওইটাকে সঠিক আনসার হিসাবে কি ধরে নিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমরা প্রথম পাঁচটা টেন্সের লক্ষণ বুঝলাম। এই পাঁচটা টেন্সের লক্ষণ ছাড়া প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এটা নরমালি ওইভাবে বিশেষ কোনো লক্ষণ নাই। লক্ষণ না থাকলেও আমরা ওইভাবে লক্ষণগুলো খুঁজতে গেলে ঝামেলায় পড়বো। সহজ কথা মনে রাখতে হবে, অতীতকালে কোনো কাজ অতীতকালে কোনো কাজ চলতেছিল, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল, কত সময় ধরে হচ্ছে জানি না আমরা, কিছু সময় ধরে চলতেছিল, এটা বুঝালে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে একটা ওয়াইলের ব্যবহার আছে, অনেক সময় ওয়াইলের পরে যদি সাবজেক্ট বসে তাহলে সেই অনুসারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে
কারেকশনে সাধারণত ওয়াইল দিয়ে আসে। ওয়াইলের পর পরে যদি সাবজেক্ট ভার্ব হয় তাহলে আইএনজি হয়ে যায়। আর রাইট ফর্ম ভার্ব আমরা পড়েছিলাম। আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে? তো এখানে ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো অনেক সময় কি হয়, এই টুডে, লাস্ট নাইট, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন ইত্যাদি অর্থে, ঠিক আছে, আমরা এখানেও কি করতে পারি যে গতকাল রাতে একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, সকালবেলা একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, আফটারনুনে একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, মানে অতীতকালে, হ্যাঁ, তখন আমরা কি করতে পারি, ওই যে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। সাবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার আর ভার্বের সাথে কি আইএনজি। ঠিক আছে? আর এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা সেই বিখ্যাত যে উদাহরণটা, অতীতকাল দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে একটা আগে হবে, একটা কি পরে হবে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, অথবা ডাক্তার আসার পর রোগী মারা গেল। ঠিক আছে? এখানে আমরা সাধারণত বিফোর এবং আফটার ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে, এবং আমরা জানি বিফোর এবং আফটারের আগে কোন টেন্স, পরে কোন টেন্স। তো এটাও একটা টেন্সের কারেকশনের মধ্যে আছে। তো এটার জন্য আমি সহজ বুদ্ধিটা বলে দিই। তো আমরা বলছি অতীতকালে দুইটা কাজ হবে। কি হবে? অতীতকালে দুইটা কাজ হবে। দুইটা কাজের মধ্যে একটা আগে হবে, একটা কি পরে হবে। তো আগে পরে তার মানে অবস্থান দুইটা। হ্যাঁ, অবস্থান দুইটা। আফটার এবং বিফোর কি? আফটার এবং বিফোর কি থাকবে তোমার? বাক্যের কি থাকবে? মাঝখানে থাকবে। আর তার আগে যেহেতু টেন্স হলো দুইটা, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? সহজ কথা মনে রাখবা যে আফটারের আগে একটা টেন্স থাকবে, আফটারের পরে একটা টেন্স থাকবে, বিফোরের আগে একটা টেন্স থাকবে, বিফোরের পরে একটা টেন্স থাকবে। টেন্স কিন্তু দুইটা, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট আর কি পাস্ট পারফেক্ট। তাহলে কোন পাশে কোনটা থাকবে? এদিকে যদি একটা থাকে, এদিকে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এদিকে পাস্ট পারফেক্ট, এদিকে পাস্ট পারফেক্ট থাকলে এদিকে পাস্ট ইনডিফিনিট। মানে টেন্স দুইটাই, আফটার এবং বিফোরের আগে পরে দুইটাই টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। মনে রাখার জন্য বলি, আমরা পাস্ট পারফেক্টের অবস্থান জানবো, যেমন পাস্ট পারফেক্ট শিখতেছি, পাস্ট পারফেক্টের অবস্থান জানবো। আফটারে পাস্ট পারফেক্ট মনে রাখো, আফটারে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, এই পরে এই শব্দের অর্থ পরে, আফটার শব্দের অর্থ পরে, এবং এর পরে কি পাস্ট পারফেক্টটা বসে। আর বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, পূর্বে। তো বিফোরে কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে। ঠিক আছে? তাহলে আফটারে যদি পাস্ট পারফেক্ট বসে, তাহলে তার আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট, যেহেতু অপশন দুইটাই আছে। বিফোরে যে পাস্ট পারফেক্ট হয়, তাহলে বিফোরে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি? এই টেন্সের অবস্থানটা ঠিক রাখতে পারি। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, ওই স্ট্রাকচারটা মেনটেন করে চারটা অপশন থাকবে। এই চারটা অপশন থেকে তোমরা এই জিনিসটা মনে রেখে কি করতে হবে? সঠিক সেন্টেন্সটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কারেকশনটা এইভাবে অনেক সময় কি আসে। ঠিক আছে? ওকে, আবার আসো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওইটার খুব একটা ব্যবহার হয় না, ওইটার খুব একটা দরকার নেই। আমরা ফিউচারে চলে যাই। ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎকালে কোন কাজ হওয়ার সম্ভাবনা, একটা পসিবিলিটি আছে যে ভবিষ্যতে কাজটা হতে পারে। সেক্ষেত্রে সাধারণত ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন টুমোরো, নেক্সট, হ্যাঁ, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, অথবা কামিং, এনসুইং, ইন দ্য ইয়ার, ডে টু ডেজ টু কাম, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ঠিক আছে, তাহলে ধরে নিতে হবে এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং সেখানে সাবজেক্টের পরে অবশ্যই কি শ্যাল এবং উইল বসাইতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। এভাবে আমরা কি করতে পারি? ফিউচার ইনডিফিনিট টেন্সকে বুঝতে পারি, চিনতে পারি। ঠিক আছে? এবং আমরা এইভাবেই ওই আগের মতোই আমরা এই লক্ষণগুলো মনে রাখবো, পাশাপাশি ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা মনে রাখবো। দুইটা যখন মিলবে সেটাই কারেক্ট। লক্ষণও থাকবে, পাশাপাশি আবার দেখো লক্ষণ ছাড়াও কি থাকতে পারে, এইসব টেন্স গুলা লক্ষণ ছাড়াও থাকতে পারে। থাকলে ভালো, না থাকলেও কি হতে পারে, হ্যাঁ, এগুলো ছাড়াও আমাদের টেন্সের সেন্টেন্স হতে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচার গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, হতে থাকবে, ঘটতে থাকবে। মানে ভবিষ্যৎকালে একটা কাজ শুরু হয়ে কিছুক্ষণ সময় ধরে চলতে থাকবে, এরকম হলে আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকে। এখানে আসলে ওই যে ভবিষ্যতে কোনো কাজ চলবে ওইভাবে সুনির্দিষ্ট কোনো মানে ক্লু নাই যে কিভাবে আমরা এটা বুঝতে পারি। নরমালি যে ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলবে, এরকম হলে কি প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর এটা লেখার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে আমাদের কি হয়, সাবজেক্ট পর শ্যাল বি উইল বি বসে, তারপর হচ্ছে আইএনজি বসে, তারপর অবজেক্ট বসে। হ্যাঁ, আই শ্যাল বি ডুইং, ইউ শ্যাল বি ডুইং, তারপর কি আই শ্যাল নট বি ডুইং। তাহলে এখানে সাবজেক্টের সাবজেক্ট পর শ্যাল উইল থাকবে, বি ভার্ব থাকবে, তারপর ভার্বের সাথে কি থাকবে? আইএ থাকবে। আর এরপরে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো খুব একটা ব্যবহার আমাদের নাই। তো এই হচ্ছে আমাদের টেন্সের উপর বেসিক একটা নলেজ। আমি টেন্সের উপর একটা কারেকশনের ইয়ে দিচ্ছি, শীট দেখাচ্ছি, এটা আমি তোমাদেরকে শেয়ার করে দিব। তোমরা অবশ্যই কি করবা, এই শীটটা
করে নেবা। তো এগুলো থেকে আমাদের কি আসবে আগামীকালকে কোশ্চেনটাতে এখান থেকে আসবে। আমি তোমাকে টেন্সের উপর প্রিভিয়াস 2টা কোশ্চেন দেখে আজকে ক্লাসে শেষ করে দিচ্ছি। আর 4 মিনিট। ঠিক আছে? এই যে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে টেন্সের উপর। ঠিক আছে? এই যে দেখো আমরা এতক্ষণ যে ডিসকাস করলাম। আচ্ছা আমি শেয়ার করি আগে। শেয়ারে করে নিই। ওকে দেখো। এখানে আমরা এতক্ষণ যে ডিসকাস করলাম সেগুলোর কিছু লক্ষণ আমরা পাই কিনা দেখো। এই যে 12 নম্বরটা দেখো, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। তাহলে এখানে দেখো ওই যে আমরা হ্যাজ বিন থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, তাই না? ইন আছে, সিন্স আছে, ফ্রম আছে, অন আছে। তাহলে এটা কি হবে? আমরা জানি ওই যে লাস্ট গত শুক্রবার, এটা কি নির্দিষ্ট একটা দিন, গত শুক্রবার। তাহলে পয়েন্ট স্টার্টিং টাইমটা যে কবে অসুস্থ হয়েছিল সেই টাইমটা নির্দিষ্ট। তো নির্দিষ্ট হলে কি বসে? সিন্স বসে। ঠিক আছে? নির্দিষ্ট হলে সিন্স বসে থাকে। তাহলে এটা আমাদের পাইলাম। তারপরে এই যে দেখো 3 নম্বরটা দেখো, এটা এমবিবিএস 2019 সালের একটা কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু আগে বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কোনটা, মানে এক্সাম্পল কোনটা। 4টা বাক্য দিয়েছে, এখানে কোনটা প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন। ঠিক আছে? তাহলে আমরা ওই যদি স্ট্রাকচার জানি, দেখো এখানে কোনো ক্লু নাই, মানে স্ট্রাকচার দিয়ে বুঝতে হবে। দেখো ইট রেইন, ভারে পাস ফর্ম, তাহলে পাস ফর্ম তো কি হবে না, প্রেজেন্ট হবে না। হ্যাড বিন, হেড পাস ফর্ম, এটাও হবে না। আর ওয়াজ রেইনিং, ওয়াজও পাস, দেখো এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কোনটা প্রেজেন্ট নাই। এইটাই একমাত্র ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে, সাবজেক্টের পরে হ্যাজ বিন, হ্যাভ বিন হয়, তার ভার্বের সাথে আইএনজি হইলে কি হয়, সিন্স ফর থাকুক আর না থাকুক, এই ভার্বের একটু দিয়ে আমরা বুঝতে পারবো কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর লক্ষণ থাকলে লক্ষণ দিয়ে বুঝতে পারি, আর লক্ষণ ছাড়া কি স্ট্রাকচার দিয়ে বুঝতে পারি। তাহলে আমাদের দুটোই শিখতে হবে, স্ট্রাকচারও শিখতে হবে, পাশাপাশি লক্ষণও শিখতে হবে। ঠিক আছে? এই দেখো ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর নিচে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি জানি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে তার ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে। তাহলে দেখো এটা হেড বসছে, এটা হবে না। এটা ওয়েন বসছে, এটা হবে না। তাহলে হ্যাজ গন বসছে, এটা হতে পারে। আর হ্যাজ বিন টু হ্যাজ বিন, তাহলে হ্যাজ বিন বিন দিছে, এর কোনো মেইন ভার্ব নাই। ঠিক আছে? মেইন ভার্ব আছে নাই, তাহলে এটাও হবে না। তাহলে আলটিমেট এটা হবে। খুব সহজে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ওই 12টা স্ট্রাকচার যেমন মনে থাকে না, আমি চট করে এটা হবে না, এটা হবে না, এটা, কারণ আমি যদি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার জানি, পাশাপাশি অন্যগুলোও জানি, তাহলে তো আমি ধরতে পারবো যে এটা অন্য টেন্স, এটা অন্য টেন্স। এটা কি হবে না, আমি তোমাদের এমবিবিএস পরীক্ষা কিভাবে আসছে দেখো, এই যে এটা দেখো, আই উইল বি লিভিং টুমোরো, এটা কোন টেন্স? আই উইল বি লিভিং টুমোরো, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স? মানে এরকম প্রশ্ন আসতে, এটা বাক্য তুলে দিবে, তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের টেন্স। 4টা টেন্সের নাম তুলে দিবে, আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো সাবজেক্টের পরে শেল বি, উইল বি, আর হয়তো আইএনজি, এটা কোন ধরনের স্ট্রাকচার। আবার টুমোরো, টুমোরো বলতেছে ফিউচার, দেখো টুমোরো বলতেছে ফিউচার, তো ফিউচার দেখার সাথে এই প্রেজেন্ট বার। ঠিক আছে? এবার আছে ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউয়াস, এই দুটোতে একটা হবে। দেখো যেহেতু টুমোরো দেখছি, টুমোরো দেখার সাথে সাথে মনে হবে কি এটা ফিউচার টেন্স 100%। তাহলে তাহলে প্রেজেন্টও বাদ, এই প্রেজেন্টও বাদ, তাহলে ফিউচার আছে দুইটা, ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এখানে কিন্তু ভার্ব আইএনজি আছে, তা আইএনজি মানে পারফেক্ট টেন্সে আইএনজি হয়, কখনোই হয় না। তাহলে এটা ক্রস। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে এটা। এইভাবে আমাদের একটু বুদ্ধিমত্তা খাটিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? এই দেখো এইভাবে মোটামুটি কি হয়, টেন্সের উপর কোশ্চেন গুলো আসে। ঠিক আছে? তারপরে যে বিফোর আফটার কথাটা বললাম, এই যে দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো। ঠিক আছে? হি হ্যাড রিটেন দা বুক বিফোর, দেখো এই বিফোর আছে, তাহলে বিফোর একটা টেন্স আছে, বিফোরের ফর একটা টেন্স আছে। একটু আগে শিখলাম বিফোরে পাস্ট পারফেক্ট থাকে, আর বিফোরে, তাহলে বাকিটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এবার খেয়াল করো কোনটাতে সাবজেক্ট, দেখো রিটায়ার্ড আছে, হ্যাজ রিটায়ার্ড আছে, এটা হবে না। তারপরে হ্যাড রিটায়ার্ড আছে, এটা হবে না, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। উইল বি, এটা ফিউচার, এটাও হবে না। আলটিমেটলি কি হবে, এটাই হবে। তাহলে ওই যে বলো মাইনাস থ্রিতে যাবা, কোনটা হবে না, মাইনাস থ্রিতে যাবা, তাহলে খুব সহজে আমরা কি পেতে পারি, উত্তরগুলা পেয়ে যেতে পারি। পাশাপাশি যে বিফোর আফটার যে সিস্টেমটা আমি বললাম, ওটা মনে থাকলে যথেষ্ট। বিফোর আগের পাস্ট পারফেক্ট, হ্যাঁ, বিফোর পরে পাস্ট ইনডিফিনিট। এবার এই পাস্ট ইনডিফিনিট বলতে অপশন কোনটা, উইল আছে, এটা ফিউচার, পাস্ট হবে না। হ্যাজ আছে, এটা প্রেজেন্ট, এটাও পাস্ট নাই। তাহলে রিটায়ার্ড পাস্ট, হ্যাড রিটায়ার্ড পাস্ট, তাহলে হ্যাড তো আমাদের পারফেক্ট টেন্সের চিহ্ন, পারফেক্ট এই পাশে ব্যবহার হয়েছে, এই পাশে হবে ইনডিফিনিট, তাহলে পারফেক্টও হবে না। তাহলে আলটিমেটলি এটাই হবে। তো এইভাবে যদি তোমার স্ট্রাকচার গুলো মনে থাকে, তাহলে খুব সহজে কি করা যায়, এই টেন্সের উপর যে কারেকশন গুলো আসে খুব সহজেই মানে সমাধান করা যায়। তাহলে আজকের ক্লাসের এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমি শীটগুলো এখন শেয়ার করে দিচ্ছি গ্রুপে। তোমরা এই যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখছো,
তোমরাও কি করবা, এই ক্লাসগুলো দেখার পরে শীটগুলো একটু স্টাডি করবা। আগামীকাল রাত 9:30 যে পরীক্ষাটা হবে সেটা এই শীটগুলোর উপরেই হবে। ঠিক আছে? তো তোমরা এই শীটগুলো যদি কমপ্লিট করতে পারো ভালোটা প্রস্তুতি হবে এবং পরীক্ষা ভালো করে করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আমার টেকনিক্যাল পয়েন্টগুলো মনে রাখবে এবং বেশি বেশি করে ডিসকাস করবে। সিনিয়র ইন্টারভিউর জন্য বলছিলাম যে নিজের মতো করে ছোট ছোট বাক্য তৈরি করে বাক্য ওয়ার্ডগুলো পড়বে। আর প্রিপোজিশনের জন্য আমি যে শীটগুলো দিয়েছিলাম এগুলো একটু মুখস্থ করবে অর্থ সহ। আর টেন্সের ব্যাপারে স্ট্রাকচার মনে রাখতে হবে, পাশাপাশি আজকে যে টেন্স চিনার যে উপায়গুলো বললাম সেগুলো একটু মনে রাখবে। এবং যখন এমসিকিউ করবা, এমসিকিউ করার সময় মাইনাস থিওরিতে চলে যাবা। স্ট্রাকচার অনুসারে মানে কোনটা কোন টেন্স, হ্যাঁ কোন টেন্স করতে বলছে আর কি কি অপশন আছে, এখান থেকে মাইনাস থিওরিতে যাবা। ম্যানেজ করতে করতে আস্তে আস্তে কি কি হবে, সঠিক উত্তর তোমরা খুঁজে পেয়ে যাবা। আজ এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করছি আগামী শুক্রবার পরবর্তী ক্লাস নিয়ে আমরা আবার বসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।